দেখো, আমরা পড়ছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশন, আর সেই অর্থে আমরা 4 নম্বর কিংডম, কিংডম প্ল্যান্টি, সেই জায়গায় আমরা আলোচনা করব। কিন্তু হোয়াইটেকারের ক্লাসিফিকেশন অনুযায়ী সেই সিস্টেমে প্ল্যান্টি হলেও অ্যাকচুয়ালি আমরা পড়বো প্ল্যান্ট ক্লাসিফিকেশন। কারণ কারণ হোয়াইটেকার তো মানে স্পেশালিস্ট লোক ছিলেন না সেই অর্থে, শুধুমাত্র উদ্ভিদের জন্য। আর সেই জন্য এখানে আমরা যে ক্লাসিফিকেশন পড়বো সেটা অবভিয়াসলি কোনো বটানিস্টের ক্লাসিফিকেশন। আর সেই জায়গায় বেনথাম হুকার, এই দুজন সায়েন্টিস্ট রয়েছেন যাদের ক্লাসিফিকেশন সবচেয়ে বেশি প্রচলিত বা বেশি পপুলার। ঠিক আছে, আর সেই জন্যই আমরা বেনথাম হুকারের ক্লাসিফিকেশন অনুযায়ী আলোচনা করব। আর সেখানেই আমরা লিখেছি যে প্ল্যান্ট ক্লাসিফিকেশন। এবার বিষয় হলো যে এখানে পার্ট 1 লিখবো কিনা জানি না, লিখেই দিই, মনে হয় পার্ট 2 হবে। ঠিক আছে, চেষ্টা করলেও মনে হয় পারবো না পার্ট 1 শেষ করতে। যাই হোক, আপাতত লিখে রাখলাম পার্ট 1। ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। আচ্ছা, প্ল্যান্ট ক্লাসিফিকেশনে বিভিন্ন ধরনের সিস্টেম অফ ক্লাসিফিকেশন আছে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম বৈশিষ্ট্য দিয়ে ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছেন এবং সব ক্ষেত্রে সবাই পপুলার হননি। কোনো কোনো ক্লাসিফিকেশন রয়েছে যেটা খুব সহজ, ভুলে ভরা। কোনো কোনো ক্লাসিফিকেশন রয়েছে যেটা জটিলতার দিক দিয়েও মাঝারি মানের এবং ভুলের দিক দিয়েও ব্যাপারটা মাঝারি মানের। আবার কিছু কিছু ক্লাসিফিকেশন আছে যেগুলো খুব জটিল এবং সবচেয়ে কম ভুল রয়েছে। তাই সব জায়গাতেই সুবিধা অসুবিধার ব্যাপারগুলো আছে। ওরই মধ্যে মাঝামাঝি একটা সিস্টেমকে আমরা বেছে আলোচনা করব। আমাদের বাছার কিছু নাই, বেছেই দিয়েছে আমাদের জন্য বেনথাম ওয়ারের ক্লাসিফিকেশন। যাই হোক, তার আগে এগুলো নিয়ে আলোচনা করে নিই একবার। 3 রকমের যে সিস্টেমের ক্লাসিফিকেশন আছে সেই সিস্টেমের মধ্যে প্রথম যেটা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর্লিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন, they were based on vegetative characters or superficial morphological characters such as habit, color, number and shape of leaves, etc. তার মানে একদমই বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের উপর বেস করে এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে। পাতার সংখ্যা কত, হ্যাঁ, একটা নোটে পাতার সংখ্যা কত আছে, একটা ফুলে পাপড়ির সংখ্যা কত আছে, হ্যাঁ, তার নাম্বার হতে পারে, কালার হতে পারে, কোন হ্যাবিটেটের মধ্যে গ্রো করছে, এই রকমের কিছু একদম সিম্পল কিছু মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর বেস করে ক্লাসিফিকেশন করা হচ্ছে। এবং বলার অপেক্ষা রাখে না, সেখানে যদি এই ধরনের ক্লাসিফিকেশন হয় তাহলে সেটা প্রচুর ভুল হবে। কারণ এরকম একই রকম প্রপার্টি বা বৈশিষ্ট্য নিয়ে আসবে অনেকজন আছে, তো সেই ক্ষেত্রে মিলবে না এরকম বিষয়গুলো। ওকে, আচ্ছা, লিনিয়ার্স আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ বেসড অন অ্যান্ড্রোসিয়াম ক্যারেক্টার নেচার। তাহলে মেল পার্ট যেটা অ্যান্ড্রোসিয়াম, সেই অ্যান্ড্রোসিয়ামের নেচারের উপর বেস করে এখানে যেমন লিনিয়াসের ক্লাসিফিকেশন করা হয়েছিল। তো ড্রব্যাকস কি রয়েছে, এর লিমিটেশন বা এর সমস্যা কি রয়েছে বা ভুল ত্রুটি কি রয়েছে? দে সেপারেটেড আর ক্লোজলি রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়ার বেসড অন এ ফিউ ক্যারেক্টার্স। যেহেতু খুব অল্প ক্যারেক্টার উপর বেস করে করা হয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে যে কাছাকাছি সম্পর্কের লোকজন তারা অনেক দূরে দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে খুব কাছাকাছি সম্পর্কের উদ্ভিদ তারাও দূরে দূরে চলে গেছে। ঠিক আছে, যেহেতু এই ধরনের সিস্টেমে এটাই সমস্যা। আর ইকুয়াল ওয়েটেজ টু ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, this is not acceptable since the vegetative characters more easily affected by environment. কখনো ভেজিটেটিভ ক্যারেক্টার আর রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার একই সঙ্গে একই রকম গুরুত্ব পায় না। সব সময় রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার অনেক বেশি গুরুত্ব পায় সব জায়গাতেই। আর সেই জন্য ভেজিটেটিভ ক্যারেক্টার, আর এখানে সমস্যা যেটা ড্রব্যাকসে, সেটা হলো যে এখানে ভেজিটেটিভ ক্যারেক্টার এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার দুটোকেই একই রকম গুরুত্ব দিয়েছেন। আর তাতে কি হলো যে বাহ্যিক যে সমস্ত ক্যারেক্টার ভেজিটেটিভ ক্যারেক্টার রয়েছে তারা খুব সহজেই কিন্তু নেচারের দ্বারা অ্যাফেক্টেড হয়, মানে নেচার তার পরিবর্তন করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের ক্লাসিফিকেশনে যদি ওই ধরনের ফিচার্সকে আমরা অ্যাড করি বা ওটা ধরে আমরা ক্লাসিফাই করতে যাই, তাহলে সেখানে সমস্যাই আসবে। আর সেটার কথা এখানে বলা হয়েছে ড্রব্যাকসের। বোঝা গেল? তাহলে খুব সহজ ক্লাসিফিকেশন, 2-4টে ক্যারেক্টার উপর মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর বেস করে করা হয়েছে। ড্রব্যাকস হলো ভেজিটেটিভ ক্যারেক্টার এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারকে সেম ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং
যার জন্য ক্লোজলি রিলেটেড স্পিসিসরা অনেক দূরে দূরে চলে গেছে, আবার দূরের সম্পর্কে যারা তারা হয়তো কাছাকাছি চলে আসছে। এরকম বিষয় হয়েছে। এটা সবচেয়ে আর্লিয়েস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন হয়ে গেল, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দেন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তার মানে তিন রকমের, আর্টিফিশিয়াল, দেন হলো ন্যাচারাল। তাহলে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এটা কিরকম রয়েছে, সেটা হলো দিজ আর বেসড অন ন্যাচারাল অ্যাফিনিটিজ অ্যামং অর্গানিজমস। ঠিক আছে, মানে একদম প্রাকৃতিক ভাবে যে সমস্ত অ্যাফিনিটি মানে মিল রয়েছে সেগুলো এখানে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। ইট কনসিডার্ড এক্সটার্নাল ফিচার্স অ্যান্ড ইন্টারনাল ফিচার্স, আল্ট্রাস্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি এবং ফাইটোকেমিস্ট্রি এটসেট্রা। তার মানে আগে যেখানে শুধুমাত্র মর্ফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে করা হচ্ছিল, এখানে কিন্তু সেরকম করে হচ্ছে না। এখানে তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল ফিচারের সঙ্গে সঙ্গে ইন্টারনাল ফিচারকেও অ্যাড করা হয়েছে। মানে মর্ফোলজি তো দেখা হচ্ছে, রুট, স্টেম, লিভ, ফ্রুটস, সিডস, হ্যান্ড স্যান্ড এসব তো দেখা হচ্ছে। তার পাশাপাশি এখানে আল্ট্রাস্ট্রাকচার দেখা হচ্ছে, অ্যানাটমিক্যাল ভিউ দেখা হচ্ছে, এমব্রায়োলজি মানে ডেভেলপমেন্ট দেখা হচ্ছে, সঙ্গে সঙ্গে ফাইটোকেমিস্ট্রি পর্যন্ত দেখা হচ্ছে। এই সমস্ত কিছু দেখা এবং সঙ্গে এক্সটার্নাল ক্যারেক্টার দেখা অবভিয়াসলি একটা ক্লাসিফিকেশনের গুরুত্বকে অনেক বাড়িয়ে দেয়। অ্যাজ ফর এক্সাম্পল ক্লাসিফিকেশন অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস গিভেন বাই দ্য বেনথাম অ্যান্ড হুকার, যেটা নিয়ে আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি। কারণ এখানে যেহেতু অনেক প্রপার্টিকে অনেক অনেক বেসিস এখানে অ্যাড করা হয়েছে, সেই জন্য এই ধরনের ক্লাসিফিকেশন কিন্তু অনেক বেশি সাইন্টিফিক, এবং সেই অর্থে কিন্তু ড্রব্যাকস দেখো এখানে দেওয়াই নেই, তাই না, মানে ভুল এখানে দেওয়াই নেই। তো সেই জন্য আমরা এই ধরনের সিস্টেমকেই বেছে নিয়েছি। 3 নম্বর রয়েছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক সিস্টেম এটা অবশ্যই অনেক উন্নত মানের ক্লাসিফিকেশন, কিন্তু সমস্যা হলো খুব ঝামেলা। কারণ ফাইলোজেনেটিক মানে হলো দি ইভলিউশনারি রিলেশনশিপ কে কোথা থেকে এসছে। মানে ধরো এরকম করে আমরা ধরো ভাগ দেখাচ্ছি যে এর দুটো ভাগ, এর ধরো এরকম করে তিনটে ভাগ, আবার এর ধরো দুটো ভাগ, এর আবার এখানে তিনটে ভাগ বা দুটো ভাগ, এর তিনটে এরকম করে ভাগ। এবার আমরা সম্পর্ক খুঁজছি যে এর সঙ্গে এর সম্পর্ক কি, বা এর সঙ্গে এর সম্পর্ক কোথায় আছে, এ কোথা থেকে এসছে এ কোথা থেকে এসছে, এইসব এইসব দেখা হচ্ছে। এটা হলো ইভলিউশনারি ট্রেন্ড। ঠিক আছে, আর এটা অবশ্যই একটা অর্গানিজমের ক্ষেত্রে বা একাধিক অর্গানিজমের ক্ষেত্রে এটা অনেক বেশি ভ্যালুয়েবল। তাহলে বেসড অন ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং স্পিসিস বা অর্গানিজম, দিস অ্যাজিউমস দ্যাট অর্গানিজমস ইন দ্য সেম ট্যাক্সা হ্যাভ কমন অ্যানসেস্টর। তা ধরেই নিয়েছে যে একই ট্যাক্সার আন্ডারে যে সমস্ত যারা রয়েছে তারা একটা সেম অ্যানসেস্টর থেকে বা কমন অ্যানসেস্টর থেকে এসছে। তাহলে এই জায়গাগুলো একটা কমন অ্যানসেস্টর থেকে এসছে, নো ডাউট। তো যেহেতু বিষয়টা ইভলিউশনারি ফিচার্স এর উপর বেস করে রয়েছে, আর সেই জন্য অবশ্যই এর জটিলতা অনেক অনেক বেশি। হ্যাঁ, একে খোঁজা মানে অনেক চাপের বিষয় আছে, কারণ এখানে ইভেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পর্যন্ত আসতে হতে পারে। ঠিক আছে, রিলেশনশিপ দেখার জন্য। তাহলে সব জায়গাটাই কিন্তু জটিলতা ভরা রয়েছে। আর এত জটিলতা ভরার জন্য কি হয়, আমাদের সাধারণভাবে ক্লাসিফিকেশন বুঝতে অনেক কষ্ট হবে, কিন্তু একবার যদি করে ফেলতে পারা যায় এই ধরনের ক্লাসিফিকেশন, তাহলে সেটা নো ডাউট অনেক বেশি মানে অনেক কম ভুল নিয়ে আসবে সেই ধরনের ক্লাসিফিকেশন। ওকে, আদার সোর্সেস টু রিজলভ দ্য প্রবলেমস ইন ক্লাসিফিকেশন, যেমন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি রয়েছে, সাইটো ট্যাক্সোনমি রয়েছে, কেমো ট্যাক্সোনমি রয়েছে, এমব্রায়ো ট্যাক্সোনমি রয়েছে, গাদা গাদা আছে। ট্যাক্সোনমি এমন একটি ব্রাঞ্চ যেটা অল ওভার বায়োলজিতে সব জায়গাতেই আছে, সব জায়গাতেই ট্যাক্সোনমির পোর্শনটা চলে। তার মধ্যে এখানে যেটা বলছে যে এই ধরনের প্রবলেমকে সলভ করার জন্য মানে ক্লাসিফাই করার জন্য আরো কিছু ট্যাক্সোনমিকে ইউজ করা হয়। মানে এই তিনটে পপুলার, এই তিনটে ভীষণ পপুলার, তার পাশাপাশি আরো কিছু জনকে হেল্প নেওয়া হয়। যেমন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, এখানে বিভিন্ন নাম্বারের উপর বেস করে করা হচ্ছে। যেমন ইট ইজ বেসড অন অল অবজারভেবল observable characteristics. It is easily carried out using computers. Number and codes are assigned to all the characters and the data are processed. Thus, hundreds of characters can be equally considered. যেহেতু এখানে কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইজ করার মাধ্যমে এখানে সমস্ত ডেটাটা একসঙ্গে পুট করে দিলে তারা সাজিয়ে দেবে কিভাবে সাজাতে হবে। হ্যাঁ, তার মানে নিউমেরিক্যাল ডেটাবেস এখানে আসল বিষয়। বিভিন্ন জিনিসের ডেটা এখানে ইনপুট করে দেওয়া হবে, তারপর কম্পিউটার
অটোমেটিক প্রোগ্রামিং এর মাধ্যমে সাজিয়ে দেবে যে কাকে কোথায় রাখা দরকার বা কাকে কোথায় রাখা হচ্ছে সেটা। সাইটোট্যাক্সোনমি, ইট ইজ বেসড অন দ্য সাইটোলজিক্যাল ইনফরমেশন লাইক ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার এটসেট্রা। তাহলে সাইটোট্যাক্সোনমি সেও গুরুত্বপূর্ণ, কারণ সাইটোলজি মানে হলো কোষ সংক্রান্ত বিদ্যা। তাহলে বিভিন্ন জনের কোষের কি কি ফিচার্স রয়েছে কি না রয়েছে, না ক্রোমোজোম নাম্বার কি আছে, তাদের স্ট্রাকচার কি আছে, এই সমস্তের উপর বেস করে সাইটোট্যাক্সোনমি করা হয়। আর কেমোট্যাক্সোনমি বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ডস, যে সমস্ত কম্পাউন্ডস গুলো অ্যানিমেলরা প্রডিউস করে, সরি প্ল্যান্টরা প্রডিউস করে, সেই সমস্ত কম্পোনেন্টস এর উপর বেস করে, কেমিক্যাল কম্পোনেন্টস এর উপর বেস করে কেমোট্যাক্সোনমি করা হয়েছে। ওকে, এই হলো ইন্ট্রোডাক্টরি পার্ট একটা ট্যাক্সোনমির ক্ষেত্রে। এবং এরপরেই আমরা ডাইরেক্টলি ঢুকে যাব তোমার প্ল্যান্ট ক্লাসিফিকেশনে, ঠিক আছে? এবার কিছুটা জায়গা আমরা কিন্তু নিজেদের মতো করে পড়বো, আবার কিছুটা জায়গা আমরা একদমই এনসিআরটির উপর বেস করে পড়বো। এনসিআরটি লাইন কিছুই বাদ দেবো না, কিন্তু আমরা নিজেদের মতো পড়ে নিয়ে এনসিআরটি দেখবো, এমন জায়গা আসবে। হ্যাঁ, আসতে হবে, নাহলে বোঝানো একটু অসুবিধা হবে। যেমন প্রথমেই এনসিআরটিতে ছেড়ে দিয়ে আমরা একবার নিজেদের মতো করে আউটলাইনটা দেখে নেবো। প্ল্যান্টকে বেনথাম হুকার কিভাবে ভাগ করছেন? গোটা প্ল্যান্ট গ্রুপকে তারা ভাগ করছেন ক্রিপ্টোগ্যামস আর ফেনোরোগ্যামস। মানে কিছু না, অপুষ্পক আর সপুষ্পক, অপুষ্পক আর সপুষ্পক। ক্রিপ্টোগ্যামস এর এখানে তিনটে ভাগ করছেন, একটা হলো থ্যালোফাইটা, দেন ব্রাওফাইটা, দেন টেরিডোফাইটা। তিন ভাগে ভাগ করছেন। এবার থ্যালোফাইটাকে দুটো ভাগে ভাগ করছেন, একটা হলো অ্যালগি আর একটা হলো ফানজি। দেখো, নো ডাউট ফানজাই এখানে আসবে, কারণ আমরা বলেছি যেটা প্ল্যান্ট ক্লাসিফিকেশন করা হচ্ছে এখানে, আর হোয়াইট একারের ক্লাসিফিকেশন করানো হচ্ছে না বা দেখা হচ্ছে না। আমরা প্ল্যান্ট কিংডমে এসে আমরা অবভিয়াসলি ফাঙ্গাইকে দেখবো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেনথাম হুকারের ক্লাসিফিকেশনে আসবে। ফেনোরোগ্যামস এর ক্ষেত্রে এখানে দুটো ভাগ রয়েছে, একটা হলো জিমনোস্পার্ম আর একটা হলো অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের দুটো ভাগ, একটা মনোকট একটা ডাইকট। তাহলে মনোকটিলিডানস, কটিলিডানস এন্ড ডাইকটিলিডানস। ওকে, এই হলো ওভারঅল আমাদের ক্লাসিফিকেশন যা আমাদের পড়তে হবে। তারপরে আমরা অ্যালগি পড়বো, ব্রাওফাইটা পড়বো, টেরিডোফাইটা পড়বো, জিমনোস্পার্ম পড়বো, অ্যাঞ্জিওস্পার্ম পড়বো। মাঝখানে আমরা ফাঙ্গাইকে বাদ দেবো, কারণ ফানজাই অলরেডি আমরা থার্ড কিংডমে দেখে ফেলেছি। ঠিক আছে, এই হলো আউটলাইন, এইটুকু মনে রাখলেই হবে। মনোকটের আর ডাইকটের আর নিচের দিকে ভাগ দেখার দরকার পড়বে না। আর কাউরেরই এর নিচের যে ট্যাক্সন সেগুলো পড়ার প্রয়োজন পড়বে না, তার কারণ আমাদের আপ টু এই লেভেলেই আছে আর কি। হ্যাঁ, আর সেই জন্য আমাদের নিচের আর যাওয়া দরকার পড়বে না। ওকে, তাহলে আমরা অ্যালগি দিয়ে শুরু করছি। অ্যালগি, আচ্ছা প্রথমে একটা বিষয়, সেটা হলো অনেকেরই মনে মনে হয় যে কি দরকার এসব পড়ার। মানে সেই শ্যাওলা, হ্যাঁ, তারপরে ব্যাঙের ছাতা, এই ছাতার মাথা, এই সমস্ত পড়ার কি দরকার আছে, অনেকেরই মনে হয়। বিশেষ করে যদি নিট এর মতো এক্সাম দেবো, হ্যাঁ, যেখানে ডাক্তার হওয়ার এক্সাম দেবো, সেখানে এই সমস্ত জিনিসের কি প্রয়োজন আছে? ঠিক আছে, এটা মনে হতেই পারে অনেকের। এবার বিষয় হলো যে তাহলে আমাদের প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে না তার ইকোনমিক ইম্পর্টেন্স দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এদেরকে আমাদের পড়তে হচ্ছে। একটা ডাক্তারবাবু যিনি ট্রিটমেন্ট করবেন, তিনি সাপ সম্পর্কে জানবেন না আর সাপের বিষের এগেনস্টে ট্রিটমেন্ট করবেন, তা তো হয়তো পারে না। তিনি ফাঙ্গাই সম্পর্কে কিছুই জানেন না, অথচ তিনি ডার্মাটোলজিস্ট, এমন তো হতেই পারে না। না, তাকে ফাঙ্গাই লাইফ সাইকেল বুঝে তারপরে না ফাঙ্গাসকে মারতে হবে, আর না হলে ফাঙ্গাসের কে মারার কি করে অস্ত্র খুঁজে পাবে? তাহলে ওষুধ বের করা থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট, সেই ওষুধকে অ্যাপ্লাই করা, সেই সবকিছু বুঝতে গেলে তাকে তো আগে বুঝতে হবে সেই অর্গানিজমটা সম্পর্কে যে অ্যাকচুয়ালি ইনফেকশন করিয়েছে, তাই না? আর সেই জন্যই পড়তে হয় সব।
আমাদের রেগুলার বেসিসে যে সমস্ত ইম্পর্টেন্স রয়েছে সেগুলো নয় বাদই দিলাম, কিন্তু আমাদের ডাক্তারি লেভেলেই যদি বলি তাহলে সেই জায়গাটা তো অ্যাটলিস্ট দেখতে হবে, আর সেখানে কেউই বাদ যাবে না। কারণ ডাক্তার বলতে শুধু যে ট্রিটমেন্ট করছে সে না, ডাক্তার বলতে যে যিনি ওষুধ তৈরি করছেন তিনিও কিন্তু। তাহলে সেই লেভেলটাও তোমাকে ভাবতে হবে যে ওখানে শুধুমাত্র শুধুমাত্র যে কোনো মানে সেই অর্থে কেমিস্ট রয়েছেন যিনি ওষুধ বার করছেন শুধু তা তো নয়, ফার্মাসিস্ট যেমন রয়েছেন তার সঙ্গে সঙ্গে প্রচুর ডাক্তারবাবুরাও রয়েছেন যারা এই মেডিসিন গুলোকে আবিষ্কার করার জন্য রয়েছেন। কারণ অনেকগুলো বিষয় একসঙ্গে জানতে হয়, তারপরে একটা ট্রিটমেন্ট, একটা একটা ওষুধ তৈরি করা যায়, সেই ওষুধটা কিভাবে কাজ করছে। যেমন ধরো এক্স রে মেশিন, যেমন একজন বায়োলজিস্ট বানাতে পারবেন না, তেমন সেই এক্স রে মেশিন হিউম্যান বিংসে কেমন কাজ করবে সেটা একজন ফিজিক্সের লোকে জানা সম্ভব নয়। তাহলে সেই জায়গায় বায়োফিজিক্স পড়তে হবে, তারপরেই এই ধরনের ইনভেনশন সম্ভব হবে। বা অ্যাটলিস্ট তাকে তো সেই সম্পর্কে নলেজটা রাখতে হবে, নাহলে কি করে ট্রিটমেন্ট হবে। আমি হিউম্যান বিংস এর জন্য অ্যাপ্লাই হবে এমন কোনো মেশিন বার করছি আর আমি হিউম্যান বডি কি জানি না, তাই হয় নাকি? তাই এটা কখনো সম্ভব নয়। তাহলে এটা দুটো ব্রাঞ্চকে একসঙ্গে পড়ে তারপরে এই সমস্ত বিষয় নিয়ে আসবে কথা। তো সেখানে এই কথা আর কি, যে এই প্রত্যেকটা গ্রুপের আমরা যদি ইকোনমিক ইম্পর্টেন্স দেখি বা তাদের সিগনিফিকেন্স দেখি তাহলে বুঝতে পারবো যে কি লেভেলে তারা আহ মানে ভাইটাল আর কি, হ্যাঁ, এনভায়রনমেন্টের জন্য বা আমাদের জন্য। আর সেই জন্যই তাদেরকে আমাদের পড়তে হয়। আমরা অলরেডি মনে হয় একবার আলোচনা করেছি বা বলেছি যে অ্যালগি অ্যালগি হলো সেই মেম্বার যারা গোটা পৃথিবীর 70% ফটোসিনথেসিস করে। তার মানে বুঝেই যাচ্ছি যে এদের গুরুত্ব ঠিক কতটা লেভেলের। এবং যদি ম্যারাইন এনভায়রনমেন্ট বলি তাহলে সেখানে তো 95% পর্যন্ত চলে যাবে, 99-এও চলে যেতে পারে, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি সমস্ত রকমের অটোট্রপিক মেম্বার, যাদের উপর বেস করে সমস্ত সামুদ্রিক যত হেটারোট্রপিক মেম্বাররা রয়েছে তারা বেঁচে আছে। কারণ সেখানে মেনলি ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটন এই তো বিষয়বস্তু, আর যেখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের দল ভারী হয়ে যাবে এবং তার মানেই দাঁড়ালো প্রচুর প্রচুর অ্যালগি যারা অ্যাকচুয়ালি সেখানে অটোট্রপিক মেম্বার হিসেবে কাজ করছে, আর যাদের উপর বেস করে হেটারোট্রপিক মেম্বাররা বেঁচে আছে। মানে সেই জায়গাতেই আমরা অ্যালগির গুরুত্বটা বুঝতে পারি। হ্যাঁ, আরো তো প্রচুর প্রচুর গুরুত্ব আছে, সেটা আলাদা কথা। এই জায়গা থেকে আমরা গুরুত্বটা বুঝতে পারি যে কি লেভেলের গুরুত্ব নিয়ে অ্যালগিকে আমাদের পড়া উচিত। যাই হোক, আমাদের তো এত শুনে কাজ নেই, আমাদের কাজ হলো নিটে কোশ্চেন কি আসবে, সেই লেভেলে কি ভুল ভ্রান্তি হতে পারে আমাদের, আর সেখানে কি 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 রকম ভাবে অ্যান্সার দেবো আমরা, এগুলো আমাদের আলোচনার মেন বিষয়। তো অ্যালগির ক্ষেত্রে দেখো, অ্যালগি আর সিম্পল থ্যালোয়েড অটো অটোট্রপিক ক্লোরোফিল বিয়ারিং অ্যান্ড অ্যাকোয়াটিক বোথ ফ্রেশ অ্যান্ড ম্যারাইন ওয়াটার অর্গানিজম। কারণ আমরা বলছি বারবার যে দেখো, অ্যালগি হলো প্রথম মেম্বার যারা পৃথিবীতে আসছে অ্যাজ এ প্ল্যান্ট, নো ডাউট। সেখানে আমরা সায়ানোফাইসি, তাকে যখন ব্লু গ্রিন অ্যালগি বলছি তাকে পাশাপাশি সায়ানো ব্যাকটেরিয়াও বলছি। তাহলে সেই একই মেম্বার সায়ানো ব্যাকটেরিয়া, সেই একই মেম্বার ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। তাহলে সায়ানোফাইসি এদিকে অ্যালগি ধরলে সায়ানোফাইসি, আর ওদিকে ধরলে ব্লু গ্রিন অ্যালগি, ওদিকে ধরলে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে অ্যালগি ধরলে সায়ানোফাইসি, একই মেম্বারদের ওইদিকে ধরলে সায়ানো ব্যাকটেরিয়া। তার মানে এমন গ্রুপের মেম্বার যারা অ্যাকচুয়ালি দুটো জায়গাতেই আসছে। ওই যে ক্লাসিফিকেশন আলাদা লোকের সেই জন্য আসছে এমন নয়, তো হোয়াইট কার্ডের ক্লাসিফিকেশন ওদিকে চলে গেছে, বেন্থাম কার্ডের ক্লাসিফিকেশন এদিকে চলে আসছে। তো সেই রকম বিষয়টা হচ্ছে আর কি। তার মানে দাঁড়ালো এটা যে পৃথিবীতে প্রথম জীব সৃষ্টি যেহেতু সমুদ্রে হয়েছে, পৃথিবীর প্রথম জীব সৃষ্টি যেহেতু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে হয়েছে, তাহলে সেখানে বলার অপেক্ষা রাখে না যে অ্যালগির মতো মেম্বাররাই পৃথিবীতে প্রথম এসছে অ্যাজ এ প্ল্যান্ট, এবং সেই জায়গা থেকে জার্নি শুরু হচ্ছে। তার মানে যে জায়গায় আমরা আলোচনাটা শুরু করছি তারা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকবে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। সেটা ম্যারাইন হতে পারে এবং ফ্রেশ ওয়াটার হতে পারে, এবং প্রথমেই তো ম্যারাইন হবে তারপরে ফ্রেশ ওয়াটার হবে। কারণ হট ডাইলুট স্যুপ মনে আছে নিশ্চয়ই একটু একটু, যে মানে ম্যারাইন এনভায়রনমেন্টই প্রথম তৈরি হয়, তারপরে ফ্রেশ ওয়াটারের বিষয়টা আসে, কারণ ফ্রেশ ওয়াটার প্রথম প্রথম ছিল না। যাই হোক, they are occur in moist stones, soil, woods, etc. etc. Some occurs in association with fungi, যেমন লাইকেনের ক্ষেত্রে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অ্যানিমেলের সঙ্গে অ্যাসোসিয়েশন আছে, মানে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। দে ফর্ম ইন সাইজ অফ অ্যালগি ইজ হাইলি ভেরিয়েবল। যেমন মাইক্রোস্কোপিক কিছু ইউনিসেলুলার অ্যালগি রয়েছে, যেমন ক্লামাইডোমোনাস, কিছু কলোনিয়াল ফরম্যাটে রয়েছে যেমন ভলভক্স, কিছু ফিলামেন্টাস রয়েছে ইউলোথ্রিক্স স্পাইরোগারের মতো।
মানে সব রকম ফরম্যাটই রয়েছে, মাইক্রোস্কোপিক টু ম্যাক্রোস্কোপিক সব ধরনের ফরম্যাট রয়েছে। ইভে এমন ফরম্যাট রয়েছে যা আমাদের এখানে এক একটা গাছকে হার মানিয়ে দেবে। যেমন কারা যারা মানে যারা অ্যাকচুয়ালি কেল্প, যারা যারা ফিওফাইসির মেম্বার, তারা আমাদের এখানকার গাছগুলোকে হার মানিয়ে দেবে তার সাইজে, হাইটে। সুতরাং সেই জায়গাতেও কিন্তু তারা থেমে নেই। তার মানে আমরা শুধু মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক বলেই শেষ করতে পারবো না, ম্যাক্রোস্কোপিকেরও কিন্তু বিশাল ব্যাপার স্যাপার। তো সামুদ্রিক এনভায়রনমেন্টে যারা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যদি ক্লামাইডোমোনাস সম্পর্কে, যদি ভলভক্স সম্পর্কে, যদি ইউলোথ্রিক্স বা স্পাইরোগাইরা সম্পর্কে জানতে হয় তাহলে ছোট ছোট করে দেখাতে হবে। আর যদি জানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কারণ যেমন ভলভক্স, যেমন তাহলে ভলভক্সকে কলোনিয়াল বলা হয় কারণ এই এক একটা গোল হলো ভলভক্স। এবার এরা একা একা থাকে না, এরা একসঙ্গে থাকে, এক দলে থাকে, আর সেই জন্য এদেরকে কলোনিয়াল বলা হয়। এরকম একটা দলে এরা অবস্থান করছে। এবার প্রত্যেকের কাছ থেকে এরকম করে দুটো করে ফ্ল্যাজেলা আছে, একবার দুটো করে ফ্ল্যাজেলা আছে। তার মানে এরা যখন মুভ করে, এই ফ্ল্যাজেলা গুলোর থ্রু দিয়ে মুভ করে এবং গড়িয়ে গড়িয়ে যায় মোটামুটি বলতে পারো, সেই জন্য এদেরকে রোলিং অ্যালগি বলা হয়। রোলিং অ্যালগি বলা হয়। এরা কিন্তু একা ভলভক্স না, প্রত্যেকটা এক একটা গোল হলো ভলভক্স। ওকে, মানে সেই হিসাবে আমাদের বিষয়টা বুঝতে হবে। আবার ক্লামাইডোমোনাসের মতো মেম্বার রয়েছে যারা এরকম করেই জাস্ট একটা সিঙ্গেল সেলড অর্গানিজম এবং তারা মাইক্রোস্কোপিক, ঠিক আছে, এবং এটার সংখ্যা কম, মানে সেই অর্থে ইউনিসেলুলার মেম্বারের সংখ্যা ভীষণই কম অ্যালগিতে। আবার কিছু রয়েছে যারা যারা ফিলামেন্টাস, যাদের লম্বা লম্বা ফিলামেন্ট রয়েছে, যা আমরা ফাঙ্গাইয়ের ক্ষেত্রে হাইফি পড়ছিলাম তা এখানে এসে ফিলামেন্ট হয়ে যাবে। ওখানে হাইপি ছিল, এখানে সেটা হলো ফিলামেন্ট। তার মানে একাধিক সেল যখন পরপর পরপর সাজানো রয়েছে তখন সেটাকে একসঙ্গে ফিলামেন্ট বলা হবে এবং সেটা বাইরের দিকে একটা জিলাটিনাস শীট থাকবে। কারণ অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে জন্মাতে গেলে কিন্তু এই ধরনের জিলাটিনাস শীটের ব্যাপক প্রয়োজন আছে, না হলে অভিস্রবণ প্রক্রিয়া তাকে জ্বালিয়ে মেরে দেবে, ঠিক আছে, আর সেই কারণের জন্য সব লাগবে। আচ্ছা, পরে আসছে এগুলো রিপ্রোডাকশন ইন কমন, মানে ইন জেনারেল বলা আছে সবগুলোই। রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো থ্যালোফাইটা কেন এখানে ফাঙ্গাইকে আনা হয়েছে, কারণ থ্যালাস লাইক বডি, কারণ এদেরকে রুট, স্টেম আর লিফে ডিভাইড করা যায় না। রুট, স্টেম এবং লিফে ডিভাইড করা যায় না, কোনটা রুট কোনটা স্টেম কোনটা লিফ কিছু বোঝা যায় না, আর সেই জন্য এরা দুজন থ্যালোফাইটা। ফাঙ্গাইকে আমরা পড়ে নিয়েছি বলে পড়বো না, অ্যালগিকে আমরা পড়ছি, তাই তো। তাহলে এদের ক্ষেত্রে যেহেতু রুট, স্টেম, লিফে ডিভাইড করা যাচ্ছে না বা বুঝতে পারছি না, তাহলে এদের রিপ্রোডাকশনের টাইপটাও কিন্তু মারাত্মক লেভেলের যে বিশাল ভ্যারিয়েশন কিছু আনতে পারবে এমন নয়। ভেজিটেটিভ প্রপাগেশনের ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন সবচেয়ে সহজ পদ্ধতি, এবং সেটা যদি ফিলামেন্টাস কেউ হয় তাহলে তো তার কথা বলতেই হবে না। তার বডিটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, চারটে ভাগে ভাগ হয়ে গেল, জলের তরে ভেঙে গেল, যা হবে, তারা আবার নতুন অর্গানিজম, তাদের মরে যাওয়ার কোনো বিষয়ই নাই। নেক্সট রয়েছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থ্রু জুস্পোর। জুস্পোর নিয়ে অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি আগের দিন। সেখানে মোটাইল এবং নন মোটাইল জুস্পোর অবশ্যই মোটাইল, এবং সেখানে টিন সেল এবং হুইপ্লাস ফ্লাজেলার কথা আগের দিন আমরা বলে দিয়েছি, সুতরাং সেই নিয়ে আমরা খুব বেশি আলোচনায় যাচ্ছি না। সেক্সুয়াল রিপ্রোডাকশনে থ্রু ফিউশন অফ টু গ্যামেটস ইচ মে বি আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, অ্যানুগ্যামি। মনে হয় বলতে হবে না, তাও একবার বলে দিচ্ছি। দুটো গ্যামেট যখন সমান হয়, মেল ফিমেল আইডেন্টিফাই করা যায় না সেই অর্থে, এবং এদেরকে আমরা তখন বলি আইসোগ্যামি, ঠিক আছে। দুটো গ্যামেটই একই রকম দেখতে এবং দুজনই মুভ করে সমান ডিস্টেন্স ট্রাভেল করে মাঝখানে মোটামুটি একটা জায়গায় এসে তারা ফিউজ করে। একদমই প্রিমিটিভ টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন সিনগ্যামি ক্ষেত্রে। একটা অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে একটা ছোট একটা বড়, এটা তো ফ্লাজেলা আছে, এটা তো ফ্লাজেলা আছে, কিন্তু এ বেশিরভাগ ডিস্টেন্সটা কভার করে, এ কম ডিস্টেন্স কভার করে, দিয়ে এক জায়গায় ফিউজ করে এবং তারপরে জাইগোট তৈরি করে। আর সবচেয়ে অ্যাডভান্স টাইপ যেটা সিনগ্যামাসের ক্ষেত্রে, সেটা হলো যেখানে মেল গ্যামেট ছোট এবং ফিমেল গ্যামেট বড় অবভিয়াসলি। তাহলে এখানে মেল গ্যামেটেরই দায়িত্ব হলো ফিমেল গ্যামেট পর্যন্ত পৌঁছানো এবং রিপ্রোডাকশন করা। ফিমেল গ্যামেট একদমই নন মোটাইল, মেল গ্যামেট পুরোপুরি ভাবে মোটাইল। মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। এবং যত অ্যাডভান্স টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন পাবো সিনগ্যামিতে, সবই এই ধরনের রিপ্রোডাকশন, যেখানে উগামেস টাইপের রিপ্রোডাকশন। হিউম্যান বিংস এর ক্ষেত্রেও তাই, উগাস টাইপের রিপ্রোডাকশন। কাউরি কাউরি মনে হতে পারে যে ওভিউলেশন পরে অ্যাম্পুলা পর্যন্ত তো ওভা পৌঁছে যায়, তাহলে কি করে হচ্ছে, কারণ সেখানে সিক্রেট হলো, সেখানে তো হলো না, মানে ওভা তো যাচ্ছেই, কিন্তু ওভা তো নিজে নিজে যায় না, ওভাকে তো নিয়ে যাওয়া হয়।
হ্যাঁ, অ্যাম্পুলার রিজন পর্যন্ত ওভা যায় থ্রু মুভমেন্ট, হ্যাঁ, অফ ফ্যালোপিয়ান টিউব। তার মানে এখানে কিন্তু ডাইরেক্টলি নিজে নিজে যায় না, সেই জন্য এর মোটাইল বলা যাবে না, এর কিন্তু নন মোটাইল। আর সেই জন্য একে আমরা মানে বলে নিতে পারবো না যে অ্যানাইসোগামী, হ্যাঁ, অবভিয়াসলি উগামী। যাই হোক, এই সব রয়েছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ হিসাবে। কারা কোনটা করে সেগুলোও কিন্তু দেওয়া আছে এখানে, হ্যাঁ, মানে আইসোগামী কারা করে, অ্যানাইসোগামী কারা করে, উগামী কারা করে। এনসিইআরটির বাইরে উদাহরণ একটাও যাওয়ার দরকার নেই। এনসিইআরটিতে যা উদাহরণ শেষ দিয়েছে, মানে যা দিয়েছে সেটাই শেষ, তার বাইরে আমাদের একটা লাইনও পড়তে হয় উদাহরণের জন্য। বেনিফিটস অফ অ্যালগি, এই জায়গায় কিছু বেনিফিট আমরা পাবো, মানে আমরা কেন অ্যালগিকে পড়ছি তা আমাদের বুঝতে সুবিধা হবে। Through photosynthesis, they fix half of the total CO2 on Earth and increase the level of dissolved oxygen. মানে পুরো পৃথিবীর মানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয় থ্রু প্ল্যান্ট, তার মধ্যে হাফ এরাই অ্যাবজর্ব করে নেয়। এবং এরা মানে জলের মধ্যে ডিজলভ অক্সিজেনের পরিমাণকে হিউজ লেভেলে বাড়ায়। কারণ দেখো, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে এরা গ্রো করছে, তাহলে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যে সমস্ত অ্যানিমালস রয়েছে তারা তো অ্যাকোয়াটিক ফরম্যাটেই তারা অক্সিজেনকে, ডিজলভ অক্সিজেনকে তারা মানে গ্রহণ করে। তাহলে সেই জায়গায় এরা যে অক্সিজেনটা প্রডিউস করে সেটা কিন্তু জলেই গলা থাকে, এবং সেখান থেকেই কিন্তু নিয়ে নেয় বিভিন্ন অ্যানিমালস যারা রয়েছে। দে আর দ্য প্রাইমারি প্রডিউসার অ্যান্ড দ্য বেসিস অফ দ্য ফুড সাইকেলস ইন অ্যাকোয়াটিক অ্যানিমালস। আগেই আমরা বলে দিয়েছি বিষয়টা। মেনি ম্যারাইন অ্যালগি, মোটামুটি 70 স্পিসিস এর কথা বলা আছে, আর ইউজ অ্যাজ ফুড, যেমন পরফাইরা, ল্যামিনারিয়া, সার্গাসাম, এ সমস্ত উদাহরণ দিয়েছে। অ্যাকচুয়ালি যে সমস্ত আইসল্যান্ড রয়েছে, হ্যাঁ, তাদের মেজরিটি, তাদের একটা ফুড মানে চার্টে তারা অ্যালগিকে গ্রহণ করে। আমরা ভাবলে অবাক হলেও আমাদের কাছে প্রচুর অপশন আছে খাবার, কারণ আমরা ল্যান্ড সার্ফেসের মধ্যে থাকি বলে আমরা ব্যাপারটা করে ঝামেলা বুঝতে পারি না। কিন্তু যারা চারিদিকে ঘেরা জলের মধ্যে যারা অবস্থান করে, যাদের জায়গা জমি সেই সংক্রান্ত বিষয়গুলো খুবই কম, এবং যা আছে তাতেও কোনো ফসল টসল হয় না, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে তাদের কিন্তু অ্যালগি ভরসা আছে, বিশাল ব্যাপার, মানে বিশাল ভাবে অ্যালগি ভরসা। আমরা যেমন নুডলস, চাউমিন বা ম্যাগি এসবের মতো করে খাই, ওরা একদম অ্যালগিকে তারা রেগুলার বেসিসে ফুড চার্টে, মানে তাদের যে ডায়েট চার্ট, সে ডায়েট চার্টে তারা রেখেছে অ্যালগিকে। মানে অ্যালগিকে ভেজে খাচ্ছে, হয়তো অ্যালগিকে তো স্যুপ করে খাচ্ছে, অ্যালগি এটা খাচ্ছে, অ্যালগি ওটা খাচ্ছে, এরকম। অবাক হওয়ার কিচ্ছু নাই। আমরা যদি ঘাস পাতা খেতে পারি, তারপর অ্যালগি খেতে কি অসুবিধা আছে? ভাবার ব্যাপারটা শুধু পার্থক্য। যখন তুমি বলছো যে স্যার আমি ঘাস খাবো না, আমি তো কলমির শাক খাচ্ছি, আমি তো শুশনির শাক খাচ্ছি, আরে ও তো ঘাসই হলো না, ফরম্যাটটা শুধু আমরা আমাদের মতো করে করে নিয়েছি তাই। শুশনির শাক ছাগলেও খায়, শুশনির শাক মানুষেও খাচ্ছে। তা তুমি বলবে স্যার ওটা তো শাক, ওটা তো খাবার মতোই। তোমাকে ঘাসও যদি ছিঁড়ে রান্না করে দেয় না, ও খেতে খুব একটা খারাপ লাগবে না, ও ভালোই লাগবে। তো খাবার বিষয়টা সব নিজেদের উপর, হ্যাঁ, আমরা ওরকম ভাবে সেট আপ করে নিয়েছি ব্রেনে। আর সেই জন্য আমাদের মনে হচ্ছে যে অ্যালগি আবার কেউ খেতে পারে। অবভিয়াসলি খেতে পারে, কারণ ওই যে বললাম যাদের যেমন সেট আপ করা আছে কেন, সেই রকম ভাবেই আমরা চলি। তো এর বাইরে মনে হয় কিছু বলার দরকার নেই এসব ক্লাসে। নেক্সট রয়েছে এগার এগার, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এবং জেলিডিয়াম এবং গ্রাসিলারিয়া, যারা দুজন রেড অ্যালগির মেম্বার হিসাবে, এবং অ্যালগির ক্ষেত্রে মোস্ট কমন একটা কোয়েশ্চেন এটা, যে এগার এগার কোথা থেকে প্রডিউস হয়, বা কারা এগার এগার প্রডিউস করতে পারে। এবং সেখানে অবশ্যই জেলিডিয়াম এবং গ্রাসিলারিয়া দুজন রেড অ্যালগি, এটাও মনে রাখতে হবে, রেড অ্যালগি, হ্যাঁ, যারা প্রডিউস করে, এবং যারা বিভিন্ন ধরনের মাইক্রোবসকে প্রডিউস করতে, মানে অ্যাজ এ টিস্যু কালচার মিডিয়াম, যাদের মানে কি বলবো, যাদের ইম্পর্টেন্স কে ভাবা যাবে না কি লেভেলে আছে, কারণ টিস্যু কালচার মানেই এগার এগারের নাম আসবে, ঠিক আছে। এবং আইসক্রিম, জেলি এ সমস্ত তৈরি করার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে এগার এগারকে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত খাবারগুলো খাই, আমরা তো ঠিক জানি না যে কি দিয়ে তৈরি হয়। জানলে হয়তো অনেক কিছু খাবো না। যেমন আইসক্রিমের বেশিরভাগ ক্রিম, পেস্ট্রির যে জায়গাগুলো, আইসক্রিম বা কেকের ক্ষেত্রে পেস্ট্রি এবং ক্রিমের যে জায়গাগুলো, সব অ্যালগি থেকে পাওয়া, ঠিক আছে। তাহলে শুনতে পেলে আর মনে হয় যে বাবা রে, এ আবার কি জিনিস, এ খাবো না, কিন্তু ওইটাই হয়তো তুমি চেটে পুটে খাও, তাই না? তো সুতরাং বিষয়টা রয়েছে জেলি। হ্যাঁ, জেলির বেশিরভাগ যত জেলি চকলেট আছে, বা যত জেলি মানে ব্রেড এর সঙ্গে খাওয়ার জন্য যত রকমের জেলি আছে না, যাদেরকে আমরা থার্ড ক্লাস প্রোটিন বলেছিলাম, সেই থার্ড ক্লাস প্রোটিন অ্যাকচুয়ালি যার বেশিরভাগ সোর্সই হলো অ্যালগি। হ্যাঁ, অ্যালগিকে পেস্ট করে বিভিন্ন কেমিক্যালস এর সঙ্গে, এবং কালারের সঙ্গে, এবং সুগারের সঙ্গে অ্যাড করে তাদেরকে অ্যাকচুয়ালি বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, এবং এগুলোই খাই আমরা, এগুলো দিয়েই তৈরি হয়, এমন নয় যে ডুপ্লিকেট মাল, এগুলো এগুলো দিয়েই তৈরি হয় এসব জিনিস।
সুতরাং আমরা জানলে হয়তো খেতে অসুবিধা হবে, কিন্তু না জানলে তো আরামসে খেয়েই যাচ্ছে একদিন ধরে। সাম ম্যারাইন ব্রাউন অ্যান্ড রেড অ্যালগি প্রডিউস হাইড্রোকোলয়েডস ওয়াটার হোল্ডিং সাবস্টেন্সেস, যেমন অ্যালজিন রয়েছে ব্রাউন অ্যালগি থেকে, কেরাজেন রয়েছে রেড অ্যালগি থেকে। দিজ আর কমার্শিয়ালি ইউজড। হ্যাঁ, তার মানে এখানে হাইড্রোকোলয়েডস বিভিন্ন ধরনের জল ধরে রাখার মতো সাবস্টেন্স, অনেক জিনিসই দরকার পড়ে, জলকে ধরে রাখতে হবে। তো এই ধরনের ক্যাপাসিটি যখন লাগে যে জল ধরে রাখতে হবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে এদেরকে ইউজ করা হয়। না, গ্রাফাইটটা তো জল ধরে রাখতে পারে, তাদেরকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা আলাদা জায়গায় বলছি। আমরা ধরো ধরো সিড, ধরো কোনো সিডকে জার্মিনেট করাতে হবে, অথচ তাকে ডাইরেক্টলি জলে ডুবিয়ে আমরা জার্মিনেট করে সেই বীজগুলো ছড়াতে চাইছি না। দেখবে এখন বিভিন্ন ভিডিও তোমরা হয়তো দেখে থাকবে, দেখবে এখন প্রচুর করা হয় এগুলো। বিভিন্ন ধরনের ওই মাটি এবং কয়লা দিয়ে বিভিন্ন বল তৈরি করা হয়, যার মধ্যে করে একটা করে সিড ঢোকানো থাকে, ঠিক আছে, ডিফরেস্টেশনের জন্য। ঠিক আছে, এবার সেটা কি বিভিন্ন লোককেও দেওয়া যেতে পারে, এবং হেলিকপ্টারের থ্রু দিয়েও বিভিন্ন জায়গাতে কি হয়, সেই বলগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, ধরো এরকম 1 কোটি বল ছড়িয়ে দেওয়া হলো, যে 1 কোটি বলের মধ্যে 1 কোটি বীজ আছে, ঠিক আছে। এবং যদি 1 কোটির মধ্যে যদি 1 লাখও টিকে যায়, 1 লাখও যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশাল পরিমাণে রিফরেস্টেশন হয়ে গেল, এবং যেটা করতে খরচের পরিমাণ একদমই সামান্য। কিন্তু রিফরেস্টেশন করতে গেলে কখন শখ করে গাছ লাগাবো সেই ভরসায় বসে থাকতে গেলে গাছ লাগানো খুব চাপ হয়ে যায়, এবং তাকে মেনটেন করা, এই করা ওই করা খুব চাপ হয়ে যায়। অথচ দেখা যায় যে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে যারা গ্রো করতে শুরু করেছে, তাদেরকে মারাটাই আবার চাপ হয়ে যায়, তারা আবার মরতেই চায় না কিছুতেই। দেখবে তুমি তুমি লাগিয়ে যত্ন করে খুব বাবা বাছা করে কোন একটা গাছকে মানুষ করার চেষ্টা করছো, ওর বাবা লাগেই না, হয়তো মরে যায়, ছাগলে খেয়ে যায়, তারপর উদ্ধার পায় না। আর দেখো তুমি রাস্তার ধারে একটা গাছ যখন গ্রো করতে শুরু করলো, ছাগলে গরুতে এটা ওটা টেনে হেঁচড়ে যাই করুক, তারপর দেখবে গাছটা ঠিক বাড়ছে। কারণ ন্যাচারাল এনভায়রনমেন্টের একটা বিষয় আছে, প্রথম থেকে শুরু থেকে যে লড়াই করে জার্নিটা শুরু করেছে, সে লড়াইটা বোঝে যে লড়াইটা কিরকম করতে হবে। বোঝা গেল? তো এইরকম বিষয় আর কি। এবার তোমার মনে হতে পারে যে সিড গুলো তো ডাইরেক্টলি ছড়িয়ে দিলেই হতো, তাহলে সেখানে কি বিভিন্ন অ্যানিমালস কিন্তু সেগুলো সবই খেয়ে নেবে, শুকিয়ে যাবে, জার্মিনেট করবে না। আর সেই জায়গাতেই এদের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে বলছে না ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এখানে এই যে জল ধরে রাখার ক্যাপাসিটি রয়েছে, তাহলে একটা বীজকে ভিজিয়ে রাখা, জার্মিনেট করানো। কারণ যে জায়গাতে গিয়ে ঠক করে পড়লো, জলের কোনো কেসই নাই, তাহলে জার্মিনেটই করতে পারবে না, এটা একটা সমস্যার বিষয় হয়ে রইলো। হ্যাঁ, তা সেই জায়গায় এরকমের মানে হাইড্রোকোলয়েডাল সাবস্টেন্স দিয়ে যদি বল বানানো হয়, তাহলে সেগুলো কিন্তু ছড়ানোর ক্ষেত্রে ভীষণ উপযোগী হতে পারে। ড্রাই ওয়েদারে পড়লেও কিন্তু তারা গ্রো করে নিতে পারে। হ্যাঁ, আর মাটি পেয়ে গেলে একবার ঠিক ঢুকেও ঠিক জল খুঁজেই নেবে। বোঝা গেল কি বললাম? এইভাবে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে রিফরেস্টেশন করতে পারি, কিন্তু আমরা তো করতে পারি না। সরকারি ভাবে এসব উদ্যোগ না নিলে এসব কখনোই সম্ভব হবে না। তুমি আর কটা বল জায়গায় ছুড়বে, তাই না? সুতরাং এটা সরকারি ভাবে যদি না করা হয়, কখনোই খুব একটা সাকসেস পায় না। হ্যাঁ, তবুও কিছু মানুষ তো ক্রমাগত চেষ্টা করেই যায় তার সারা জীবন ধরে রিফরেস্টেশন করার। হ্যাঁ, তাদের নেশা। হ্যাঁ, কিছু মানুষ তো করে, বাদ দাও, বাদ ওসব বাদ। তোমাকে শুধু মনে রাখতে হবে অ্যালজিন এবং কেরাজিনের নাম মনে রাখতে হবে, কোন অ্যালগি থেকে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে যেগুলো, সেগুলো হলো অ্যালগির যে ক্লাসিফিকেশন করা হয়েছে, সেখানে মেনলি অন দ্য বেসিস অফ দ্য পিগমেন্টস। হ্যাঁ, তার জন্য তাদের কালার এসছে। এবার এই পিগমেন্ট এবং তাদের স্টোরেজ ফুড মেটেরিয়াল, এই দুটো জিনিসের উপর বেস করে মেনলি অ্যালগিকে ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার অ্যালগিকে যখন ক্লাসিফিকেশন করা হচ্ছে, তখন ভিত্তি যখন দুটো মেন, তাহলে তোমাকে ওই দুটো জিনিস করে রাখতে হবে, যে কোন গ্রুপের ক্ষেত্রে পিগমেন্টস, মেন পিগমেন্টস কি রয়েছে, তার জন্য কি কালার এসছে, আর তার স্টোরেজ ফুড মেটেরিয়াল কি রয়েছে। এই দুটো জিনিস সঙ্গে সঙ্গে সেই সমস্ত গ্রুপের যে সমস্ত এক্সাম্পল রয়েছে সেগুলোকে জেনে রাখতে হবে। কারণ ম্যাচিং মানে কলাম ম্যাচিং এর কোশ্চেন এখান থেকে ভীষণ ভাবে আসতে পারে। একবারে বাঁদিকে দিয়ে দিল, মানে এখানে 3টে নিয়ে আলোচনা হবে আমাদের, তবুও দেখো 3-এর বেশি অ্যালগি গ্রুপ আমরা জানি আছে। মানে সেখানে সায়ানোফাইসি এবং ব্যাসিলারিফাইসি নো ডাউট এখানে অ্যাড হওয়া, মানে হওয়া উচিত বলবো না, মানে হয়। হ্যাঁ, তুমি যদি মানে একদম ট্রুলি বেন্থাম করে ক্লাসিফিকেশন দেখো, তখন অ্যাড হবেই। হ্যাঁ, এখানে সেই অর্থেও সেই লেভেলের ক্লাসিফিকেশন দেখানো হয়নি, বোর্ডের বইতেও হয়নি। হ্যাঁ, কিন্তু এখানে অবশ্যই সায়ানোফাইসি এবং ব্যাসিলারিওফাইসি, যাদেরকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া আর ডায়াটমস বলে পড়ে এসেছি, তারাও কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগি এবং এই গ্রুপের মধ্যে অ্যাড হবে।
তাহলে সেখানে ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি দিয়ে শেষ নয়, তারপরেও আরো দুটো গ্রুপ আছে। যাই হোক না কেন, এই পাঁচটা গ্রুপকেই ক্লাসিফাই করা হয়েছে বা তিনটে গ্রুপকে ক্লাসিফাই করা হয়েছে অন দ্য বেসিস অফ দেয়ার পিগমেন্ট স্টোরেজ ফুড মেটেরিয়াল। তাহলে সেই জায়গাগুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে, তারপরে ম্যাচিং গুলো আমরা করতে পারবো এবং সঙ্গে উদাহরণ। ওকে, আচ্ছা দেখো, protein rich unicellular algae like Chlorella spirulina is used as a supplementary food by space travelers. আমরা জানি সিঙ্গেল সেল প্রোটিনের কথা, আর সেখানে স্পিরুলিনার কি গুরুত্ব আছে। স্পিরুলিনার ট্যাবলেট ডাইরেক্টলি বাজারে বিক্রি হয় সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে, কাউকে না যোগ্যতে শুধু স্পিরুলিনা কি দিয়ে দেওয়া হয় এবং বাজারে স্পিরুলিনা ট্যাবলেট বলেই চলে যায়, সিঙ্গেল সেল প্রোটিনের নামও নিতে হয় না, স্পিরুলিনা ট্যাবলেট বলেই বাজারে চলে যায়। তাহলে প্রোটিন রিচ কম্পাউন্ড রয়েছে এখানে, হিউজ পরিমাণে সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করার জন্য এদেরকে ব্যবহার করা হয়। এবং সেই জায়গাতেই আমরা বলবো যে বিভিন্ন স্পেস ট্রাভেলার্স যারা রয়েছে, যাদের কাছে খাবার নিয়ে যাওয়া, খাবার খাওয়া, তারপরে আরো অনেক কিছু ঝামেলা আছে, সেই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য, তাদের এনার্জি কে যোগানোর জন্য, পেট ফাঁকা থাকবে, শুধু এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে, আর সেই জন্যই কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কারণ খাবার নিয়ে গেলে তো আর বেশি দিন থাকবে না, 2-4 দিনের গ্যাস, তারপরে কিন্তু খাবার আর কাজ করবে না, মানে খাবার নষ্ট হয়ে যাবে। সুতরাং তাদেরকে খাওয়ার জন্য এই সমস্ত কোনো ট্যাবলেট বা এই ধরনের কোনো ফরম্যাটে কিছু নিয়ে যেতে হবে। সেই জন্য এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় অ্যালগি গ্রহণ করে। যাই হোক, অ্যালগি ইনক্লুডস 3 ক্লাসেস: ক্লোরোফাইসি, ফিওফাইসি এন্ড রোডোফাইসি। তিনটে ক্লাস রয়েছে, আমরা লাইন দিয়ে বলে দেবো একবার অ্যালগির ক্ষেত্রে, কোনো অসুবিধা নাই। ক্লোরোফাইসি গ্রিন অ্যালগি, ইউনিসেলুলার, কলোনিয়াল, ফিলামেন্টাস, 3 রকমই হতে পারে। 3 রকম টাইপই আমরা প্রথম ইন্ট্রোডাকশনারি পার্টে পেলাম। নেক্সট রয়েছে দে আর ইউজুয়ালি গ্রাস গ্রিন ডিউ টু দ্য পিগমেন্টস অফ ক্লোরোফিল এ এন্ড বি। দেখো, ক্লোরো মানে গ্রিন, আর এখানে আইসি সি, এই এটা তো ফ্যামিলির ক্ষেত্রে অ্যাড করা হয়। সুতরাং এখানে যে সরি ক্লাসের ক্ষেত্রে ইনক্লুড করা হয়, তাহলে এখানে যে ক্লাসের কথা বলা হচ্ছে গ্রিন অ্যালগি, সেখানে ক্লোরোফিল থাকবে, নো ডাউট, বলার কিছু নাই। দ্য ক্লোরোপ্লাস্ট মে বি ডিসক্রাইড প্লেট লাইক, রেটিকুলেট, কাপ শেপস, স্পাইরাল, রিবন শেপ এন্ড ডিফারেন্ট টাইপস। মানে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট থাকার সম্ভাবনা এখানে রয়েছে। যে এখানে আমরা মেইনলি হায়ার প্ল্যান্টস এর যখন ক্লোরোপ্লাস্ট পড়েছি তখন ডিস্ক শেপে পড়েছি, চ্যাপ্টার মতো করে একটা ক্লোরোপ্লাস্ট আমরা পড়েছি, ওটা টিপিক্যালি হায়ার প্ল্যান্টস এর জন্য। কিন্তু এখানে যত রকমের টাইপ দেখানো হচ্ছে, সেই টাইপ গুলো অ্যালগির ক্ষেত্রে খুব প্রিমিটিভ টাইপের বিভিন্ন ধরনের এখানে রয়েছে। আচ্ছা, মোস্ট অফ দেম হ্যাভ ওয়ান অর মোর পাইরানয়েডস, মানে যেখানে স্টোরেজ বডি রয়েছে লোকেটেড ইন দ্য ক্লোরোপ্লাস্ট। পাইরানয়েডস কন্টেন প্রোটিন বিসাইডস দ্য স্টার্চ। মানে যেমন তুমি ক্লামাইডোমোনাসের ক্ষেত্রেই দেখতে পাবে খুব ভালো করে। ঠিক আছে, তুমি যদি ওখানে ক্লোরোপ্লাস্টটা দেখো, তাহলে এরকম করে কাপ শেপে ক্লোরোপ্লাস্ট রয়েছে, আর ভিতরে একটা পাইরানয়েডস রয়েছে, যেটা একদমই খুবই উজ্জ্বল কালারের এবং মাইক্রোস্কোপে দেখলে এরকম জল জল করবে একবার। হ্যাঁ, তো এটা স্টোরেজ বডি আর কি এর দেহের ক্ষেত্রে, এবং এটাও এখানে দেওয়া রয়েছে, সেজন্য আমাদের স্টোরেজ বডি হিসাবেই পাইরানয়েডকে মনে রাখতে হবে, আর কিছু বেশি চাপের কিছু নাই। সাম অ্যালগি স্টোর ফুড অ্যাজ এ অয়েল ড্রপলেটস। তার মানে সেই জায়গাতেও সমুদ্রের তলা থেকে তেল পাওয়া, ভাববার বিষয় আছে যে যখন সমুদ্রের তলা থেকে তেল সংগ্রহ করা হচ্ছে, তাহলে সমুদ্রের তলায় সেই পরিমাণ তেল কোথা থেকে এলো? যখন আমরা কোনো ল্যান্ড ফরম্যাটে, মানে ল্যান্ড এরিয়াতে যখন আমরা কোনো কয়লা বা পেট্রোলিয়ামের সন্ধান পাচ্ছি, খুব সহজভাবেই ফসিল সেখানে অনেকদিন আগে চাপা পড়া, মরে যাওয়া, এটা ওটা সেটা অনেক কিছু আমাদের ভাবায় এবং আমরা খুব ভালো বুঝি। কিন্তু সমুদ্রের তলায় যখন আমাদের এইসব কথা ভাবা হয়, তখন কিন্তু আবার অনেক কিছু ভাবতে শুরু করতে হয় যে এরা কি সেই তারা হায়ার প্ল্যান্ট, মানে সেই সমস্ত বড় বড় গাছ যা চাপা পড়ে তার উপর আজকের দিনে এত জল, না অ্যালগি বা এই সমস্ত ধরনের জিনিসপত্রই চাপা পড়ে আজকে এই অবস্থা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে মেজর জায়গা কিন্তু অ্যালগি গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে পেট্রোলিয়াম এর ক্ষেত্রে। আর সেই জায়গার কথাই বলছি অয়েল ড্রপলেটস এর কথাটা, কারণ অয়েল ড্রপলেটস থাকা মানে এটা একটা ইন্ডিকেশন যে সেখানে কিন্তু পেট্রোলিয়াম সোর্স অ্যালগি হতেই পারে। দে হ্যাভ a rigid cell wall made of an inner layer of cellulose and outer layer of pectose. পেক্টোসেলুলোজিক লেয়ার যেমন হয়, কিন্তু তোমাকে একটা জিনিস ভাবাবে, সেটা হলো ইনার লেয়ার অফ সেলুলোজ এন্ড আউটার লেয়ার অফ পেক্টোজ। ঠিক আছে, যেখানে আমরা নর্মাল সেল ওয়ালের ক্ষেত্রে পেকটিনকে মিডিল ল্যামেলায় দেখি, তারপরে আউটার সারফেসে যে প্রাইমারি সেল ওয়াল শুরু হয় সেটা সেলুলোজ দিয়ে শুরু হয়, এখানে কিন্তু উল্টোটা রয়েছে। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল যেগুলো আমরা আগে আগেও দেখে এলাম, ক্লামাইডোমোনাস, স্মলপক্স, ইলোথ্রিস, স্পাইরোগারা, কারা, এটা এক্সাম্পল হিসেবে রয়েছে, এর বাইরে এক্সাম্পল করারও দরকার পড়বে না। রিপ্রোডাকশন নিয়ে একটা কথা না বললেও চলবে, কারণ রিপ্রোডাকশনের জেনারেল টাইপ আমরা যা বললাম সেখানে এখানেও হতোই, সেই গ্রুপের ক্ষেত্রে একই একই কথা চলবে। রিপ্রোডাকশন নিয়ে একটা কথাও খরচা করার নেই। হলো?
নেক্সট রয়েছে ফিওফাইসি, যাদেরকে ব্রাউন অ্যালগি বলা হয়। আমরা বলেছি মেন দু জায়গা নিয়ে আলোচনা, সেই জন্য অ্যালগি খুব একটা জটিল কিছু নয়। অ্যালগি থেকে যে কোশ্চেন আসবে খুব সহজ কোশ্চেন আসবে, শুধু তিনটে জিনিসকে মনে রাখতে হবে। অ্যালগি আবারও বলছি, পিগমেন্টের নাম, স্টোরেজ ফুড মেটেরিয়াল নাম, আর এক্সাম্পল। এই তিনটে মনে রাখলে এক গল্প খতম, ঠিক আছে? এবার তুমি যদি সেটা করতে পারো তাহলে কোনো ঝামেলাই নেই। যেমন এখানেও তাই, ওই কে ব্রাঞ্চ হলো, কে ফিলামেন্টাস হলো, কে কি হলো না হলো অত কিছু দেখার দরকার নেই। মেইন জায়গায় চলে আসবে ক্যারোটিনয়েডস রয়েছে আর জ্যান্থোফিল রয়েছে, এই দুটো জায়গায় মনে রাখতে হবে, কারণ এটা পিগমেন্টস এদের। আর এদের যে কালার ফর্ম করেছে তা ফিউকোজান্থিনের জন্য, ওই তো হলো সেই জ্যান্থোফিলের জায়গায় একজন ভাগ হলো ফিউকোজান্থিন, ঠিক আছে? তো ফিউকোজান্থিন রয়েছে সেজন্য ব্রাউন, আর সেজন্য এরা ব্রাউন অ্যালগি। আর এরা স্টোরেজ ফুড মেটেরিয়াল হিসেবে রাখছে ল্যামিনারিন এবং ম্যানিটল, ঠিক আছে? তো স্টোরেজ ফুড মেটেরিয়াল কোশ্চেন আসতে পারে, তাই এদের নাম মনে রাখতে হবে। অ্যালজিন প্রডিউস করতে পারে, যেটা জিলাটিনাস কোটিং রয়েছে, ঠিক আছে? তার মানে ভেজিটেটিভ সেল হ্যাভ এ সেলুলোজিক সেল ওয়াল কভার্ড বাই জিলাটিনাস সিথ। অ্যাকচুয়ালি ওই বললাম না যে জিলাটিনাস সিথ না থাকলে কি হবে, তাদের এনভায়রনমেন্টে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকা অসুবিধা হবে। আর সেই জন্য তো অ্যালগি হলো পিচ্ছিল কারণ। বাথরুমে উল্টে পড়ার মেন কারণ তো অ্যালগি, সাবান নয়, অ্যালগি। পিছল হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গায় উল্টে যাই, স্লিপারি নেচার, অ্যালগি। মানে অ্যালগির সেই জিলাটিনাস কোটটা রয়েছে সব জায়গায়, যা স্লিপারি, আর সেই জন্য তো আমরা উল্টে উল্টে করি, বোঝা গেল? আর অ্যালগিকে এটা মেনটেন করতে হয়, তার কারণ অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যারাই থাকে তাদেরকে এগুলো মেনটেন করতে হয়। মাছের ক্ষেত্রেও দেখো সেম জিনিস রয়েছে, মিউকাস রয়েছে। তুমি বিভিন্ন রকমের জলজ প্রাণী যাদের দেখবে, তাদের কম বেশি সবারই এরকম মিউকাস সিক্রেশন হয়, অথবা এরকমের জিলাটিনাস সিদ রয়েছে, যার থ্রু দিয়ে তারা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের মধ্যে বিষয়টাকে অ্যাডজাস্ট করতে পারে। বোঝা গেল কি বললাম? অবিশ্রবণীয় চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যাপারটা করতে হয়। এবার যেহেতু ফিওফাইসির কথা চলছে, তাহলে এখানেই আসবে বিভিন্ন রকমের কেল্পের নাম। কেল্প হলো সমুদ্রে সবচেয়ে বড় সাইজের যে অ্যালগি গুলো রয়েছে, যারা অ্যাকচুয়ালি সি ফডার, মানে সামুদ্রিক মানে পশু খাদ্য আর কি, মানে ফুড আর ফডার। ফডার মানে হলো গবাদি পশুর খাদ্য। তো হিউজ পরিমাণে মানে সমুদ্রে, ধরে আমি আর কথাই বলছি, একটা আম গাছের যে হাইট রয়েছে, এবার তুমি তো এরকম গুড়ি এরকম ডালপালা দিলে হবে না, সবই চ্যাপ্টা চ্যাপ্টা, যেখানে আমি ভাগ করতে পারবো না রুট স্টেম লিফকে। এটা তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে, যে রুট স্টেম লিফে আমি ভাগ করতে পারছি না, সেই জন্য এটা তাহলে ভাইটা। তাহলে ফিওফাইসি হোক না যতই বড়, তবুও তাদেরকে কিন্তু কোনটা রুট কোনটা স্টেম কোনটা লিফ আমরা বুঝতে পারি না। আর সেই ধরনের জিনিস কিন্তু এখানে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে রয়েছে, এবং যারা কেল্প নামে পরিচিত, এবং তাদের ক্ষেত্রে হোল্ড ফাস্ট, স্ট্রাইপ আর ফন্ট। ফন্ট মানে পাতা, অ্যাকচুয়ালি পাতার মতো, হ্যাঁ। তো সেই রকমের স্ট্রাকচার রয়েছে। হোল্ড ফাস্ট মানে রুটের মতো, মতো বলাটা উচিত নয় যদিও আর কি, সেই অর্থে এদের ক্ষেত্রে যদি রুট ভাবো আর কি, সেরকম হোল্ড ফাস্ট যার সাবস্ট্রেটামের সঙ্গে তারা অ্যাটাচ রয়েছে। স্ট্রাইপ হলো সেই অংশটা যেটা মোটামুটি কাণ্ডের মতো করে ভাবতে পারো, আর ফন্ট হলো সেটা যা পাতার মতো করে ভাবতে পারো, তুমি ভাবতে পারো, কিন্তু নয় ওগুলো কেউই, হ্যাঁ। কারণ রুট স্টেম লিফে ডিভাইড করা যায় না। রিপ্রোডাকশনে একটা কথাও খরচা করার নেই, কারণ সেম টাইপের রিপ্রোডাকশন এখানেও ফলো করছে, জেনারেল রিপ্রোডাকশনে যা বলা হয়েছে। নেক্সট লাস্ট গ্রুপ রয়েছে রোডোফাইসি, যাদেরকে রেড অ্যালগি বলা হয়। এবং রেড অ্যালগি রেড হওয়ার কারণ ফাইকো এরিথ্রিন, ঠিক আছে? ফাইকো এরিথ্রিন রয়েছে এদের ক্ষেত্রে। আচ্ছা, এরপর এদের ক্ষেত্রে যেটা পড়ার রয়েছে সেটা হলো, এরা মেনলি মানে তোমার ম্যারাইন এনভায়রনমেন্টে এরা গ্রো করে, হ্যাঁ। এদেরকে সব ম্যারাইন এনভায়রনমেন্টের মধ্যেই পাওয়া যায় আর কি। এবং সমুদ্রের সবচেয়ে গভীরতম জায়গায় এদেরকে, যেখানে লাইট পেনিট্রেট করতে পারে না, সেই সমস্ত জায়গাতে এদের বেশি করে পাওয়া যায়। এটা একটা বিষয় রয়েছে, কোশ্চেন আসে এমন নয়। আচ্ছা, রেল অ্যালগি বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিসেলুলার, এটাও নিয়ে কোনো কোশ্চেন আসবে না। কমপ্লেক্স বডি অর্গানাইজেশন, কোনো কোশ্চেন আসবে না। ফ্লোরিডিয়ান স্টার্চ, এদের স্টোরেজ ফুড মেটেরিয়ালের নাম, অবশ্যই কোশ্চেন থাকবে, এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে। এবং কিছু নাম রয়েছে পলিসাইফোনিয়া, পরফাইডা, গ্রাসিলারিয়া এবং জেলেডিয়াম, যে শেষ দুজনের নাম তো আমরা এগার এগার প্রডিউসই দেখতে পাচ্ছি বারবার। তো সেখানে ইম্পর্টেন্ট বিষয়, এবং এখানে রিপ্রোডাকশনে মেজর টাইপ, কমন টাইপ কিছুই বলার নেই। এখানে ভাগ করে দেওয়া হয়েছে একদম মেজর পিগমেন্টস হিসাবে ক্লোরোফাইসির এ বি কে, এবং ফিওফাইসির কে ক্লোরোফিল সবার আছে, এমন নয় যে ক্লোরোফিল থাকলেই তাকে গ্রিন হতে হবে। ইভেন এই যে গ্রিন প্ল্যান্টস, যারা হায়ার প্ল্যান্টস এ গ্রিন যারা রয়েছে, তারাও তো ক্লোরোফিলের সঙ্গে সঙ্গে বাকি সব পিগমেন্টই কম বেশি রাখে। অ্যান্টেনা কমপ্লেক্স পড়ার সময় আমরা দেখছিলাম যে ক্লোরোফিল তাদের মেজর পিগমেন্ট, যেটা কোয়ান্টাজোমের মধ্যে ক্লোরোফিল থাকে, কোয়ান্টাজোম ছাড়া বাকি অংশে আদার পিগমেন্টস থাকে। আর সেই পিগমেন্টস নিয়ে একসঙ্গে হয় অ্যান্টেনা কমপ্লেক্স,
যার ফলে তারা পুরো রেঞ্জের লাইটটাকে তারা অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এটার এটা তার জন্যই তারা এই ঘটনাটি ঘটায়। হ্যাঁ, এবং মানে এমন নয় যে এই পাতাগুলো তখন অন্য কালার দেখায়, তো সবুজই দেখায়, কিন্তু অন্যান্য পিগমেন্ট আছে, তার রেশিও কম আছে। সেরকমই হচ্ছে যে এমন নয় যে ক্লোরোফাইসিতেই শুধুমাত্র ক্লোরোফিল রয়েছে, বাকি দেখো ফিওফাইসি, রোডোফাইসি সবার ক্ষেত্রেই ক্লোরোফিল রয়েছে। সঙ্গে তাদের মেইন পিগমেন্ট হিসেবে যেগুলো রয়েছে তাদের নাম দেওয়া হয়েছে ফিকোজান্থিন এবং ফাইকোএরিথ্রিন। হ্যাঁ, এ দুটো দেখো স্টোরেজ ফুডে এক জায়গায় স্টার্চ দেওয়া রয়েছে, এক জায়গায় ম্যানিটল ল্যামিনারিন দিচ্ছে, এক জায়গায় ফ্লোরিয়ান স্টার্চ দেওয়া রয়েছে, যেগুলো আগে আগেই পড়লাম আমরা। সেল ওয়ালের ক্ষেত্রে সেলুলোজ দিচ্ছে, সেলুলোজ অ্যালজিন দিচ্ছে, সেলুলোজ দিচ্ছে। তো এইগুলো বিশাল কিছু ব্যাপার নয়, বাকি বাকি জায়গাগুলো ব্যাপার নয়, তোমাকে ওই যেটা বলেছি যা বলেছি ওই দিনটি পড়তে হবে। যদি যদি সায়ানোফাইসিকে আমরা এখানে অ্যাড করতাম, তাহলে এখানে মেনলি তোমার সায়ানোফাইসিয়ান স্টার্চ অ্যাড হতো, মানে স্টোরেজ ফুড মেটেরিয়ালে। সায়ানোফাইসির ক্ষেত্রে দরকার নেই, এনসিআরটি বাড়াতে যাবে না, ফালতু আমাদের শুনেও কোনো লাভ হবে না। হ্যাঁ, কারণ সায়ানোফাইসি বা ডায়াটমস এর ক্ষেত্রে তাদের মেন পিগমেন্ট এবং তাদের যে স্টোরেজ ফুড মেটেরিয়াল আমরা নর্মাল বোর্ডের ব্যাচে হলে অবশ্যই অ্যাড করে রাখতাম একটু। হ্যাঁ, কখনো কখনো চলে আসতে পারে, কিন্তু নিটের অ্যাড হবে না, কারণ এখানে কোনো অপশনই নেই আসার। আর সেই জন্য আমাদের ফালতু তিনটে গ্রুপ যেমন আছে তিনটেই থাক, বাড়িয়ে লাভ নেই, পাঁচটা করে কোনো লাভ হবে না। ওকে, এই হলো অ্যালগি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো ব্রাফাইটা। ব্রাফাইটা যা বলা হয় অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস। যখন অ্যালগি থেকে ব্রাফাইটা আসছে, ইভলিউশন আমরা জানি যে অ্যালগি থেকেই ব্রাফাইটা আসছে। অ্যালগি থেকে যখন ব্রাফাইটা আসছে তখন এসে দেখছি বাবারে জলে তো কম্পিটিশন শেষ নাই, সব জায়গা দখল করে রেখে দিয়েছে জলে অ্যালগিরা, জলে হেভি মারপিট চলছে। না, জলে থেকে কাজ নাই, ডাঙাটা বরং পুরো ফাঁকা। তা তোমাকে মনে মনে প্রথমে একবার চোখ বুঝে ল্যান্ড ফরম্যাটে যা যা আছে সব আউট করে দেবে। মানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে ইভেন মাটি তুমি তাও আউট করে দাও মনে মনে, একদম সব মরুভূমি ভেবে না। কিন্তু মরুভূমিতে বালি থাকে, সব বালি ভেবো না, পাথর আছে এটা ভাবো, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সব সব বালি বালি হলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো কিচ্ছু নাই। কেন? কারণ কারণ মাটি ফরমেশন সেটাও টাইম লেগেছে, সেটা আমরা ইকোলজিক্যাল সাকসেশনে দেখতে পাই যে মাটি ফর্ম করতেও কিন্তু সময় লেগেছে। সেখানে লাইকেনটা প্রথম গ্রো করেছে, একবার মাটি ফর্ম করে তারপরে ব্রাফাইটা আসবে। সেটা আমরা আগের দিনের যেটা মানে ক্ষতি সেটা আজকে পূরণ করে দেবো ওইটুকু বলে, লাইকেন পড়ার সময় হয়তো যেটা বলা হয়নি এটা ফাঙ্গাই পড়ার সময়, সরি ব্রাফাইটা পড়ার সময় সেই জায়গাটাকে কভার করে দেবো। তো এই উদ্দেশ্য নেই ডাঙা, যে ডাঙা পুরো ফাঁকা, কেউ নাই, তাহলে সেখানে লড়াইও নাই, তাহলে আমরা চলো ডাঙায় চলে যাই। এইবার সমস্যা হলো যে রিপ্রোডাকশনের টাইমে তাদের সমস্যা আছে। অ্যাম্ফিবিয়ান কাদের বলা হয়? উভচর তাদের বলা হয় যদি একটা ক্লাস 11-এর ছেলেকে বা 12-এর ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, 95 নয় মনে হয় 99% ক্ষেত্রে আজ পর্যন্ত যা অ্যান্সার দিয়েছে স্যার যারা জলেও থাকে স্থলেও থাকে তাদেরকে উভচর বলা হয়। ঠিক আছে, মানে সেই অর্থে আমরা যদি সুইমিং পুলে যাই, 4 ঘন্টা সুইমিং পুলে স্নান করলে আমরা হয়ে গেলাম উভচর, আমরা হয়ে গেলাম উভচর। হ্যাঁ, এটার মানে এমন একদমই নয়, তাদের লাইফ সাইকেল প্যাটার্নের একটা ফেজ জলে আর একটা ফেজ স্থলে কাটায়, তারা হলো উভচর। তাহলে এদের ক্ষেত্রে এদেরকে অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস বলা হচ্ছে, কারণ ওটাই যে গোটা জীবন চক্র জলে না থাকে, জলের আশেপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে অভ্যস্ত হচ্ছে, কিন্তু রিপ্রোডাকশনের টাইমে জল লাগবে। কারণ এদের যে গ্যামেট, সেই গ্যামেট মোটাইল, তো গ্যামেটকে মুভমেন্ট দরকার আছে, মেল গ্যামেটের মুভমেন্ট দরকার আছে, আর সেই মুভমেন্টের জন্য জল লাগবে। ফাঁকায় তো সাঁতার কাটতে পারবে না হাওয়াতে, জল লাগবে, আর সেই জন্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট সেই টাইমে দরকার আছে। আর সেই জন্য বর্ষাকাল এ অথবা যে জায়গায় জল সারা বছর অ্যাভেলেবেল সেই জায়গাতে এদের অ্যাভেলেবিলিটি দেখা যায়। কিন্তু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টেও থাকে না, এরা স্থলভাগেই থাকে, কিন্তু রিপ্রোডাকশনের জন্য জল দরকার। ক্লিয়ার? আর সেই কারণের জন্য এদেরকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হচ্ছে, অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস। মোটামুটি ভাবে তুমি ভাবতে পারো যে অ্যাম্ফিবিয়া অ্যাকচুয়ালি যখন আসছে আর কি পৃথিবীতে,
তখন এই অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টসদেরও ব্যাপার স্যাপার চলে আসছে। ঠিক আছে, অ্যালগিতে প্রচুর টাইম নিয়েছে, অ্যাকচুয়ালি অ্যালগি প্রচুর টাইম নিয়েছে ইভলিউশনে, মানে অ্যালগি থেকে ব্রায়োফাইটা আসতে সেই অর্থে অনেক টাইম নিয়েছে। কারণ ওই যে নন কর্ডাটার পুরো গ্রুপটা, পুরো নন কর্ডাটা মানে একদম পরিফেরা বা প্রোটোজোয়া থেকে শুরু করে আপ টু একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা আর কর্ডাটার ফিসেস পর্যন্ত, মানে পিসেস গ্রুপ পর্যন্ত, মাছেদের গ্রুপ পর্যন্ত সবটাই অ্যাকোয়াটিক ফর্মেসে কম বেশি। এবার তুমি বলবে স্যার পোকামাকড় সব, আমি বলছেন যে যা ইচ্ছা তাই নাকি, পোকামাকড় সব চলে আছে, এই তো আরশোলা তো এখানেই রয়েছে। না, অ্যাকচুয়ালি তোমাকে ভাবনাটা একটু অন্যরকম ভাবে ভাবতে ভাবতে যেতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পাবে, না হলে কিন্তু পাবে না। ঠিক আছে, আমরা মেনলি যেটা ভাবতে চাইছি যে প্রথম ফরম্যাটের গোটাটাই জলে, আর সেখানে অ্যালগি ছাড়া কেউ নেই। আর সেই ফরম্যাটে যখন ব্রায়োফাইটা আসছে, স্থলভাগে প্রথম প্রবেশ করছে, আর সেই অর্থে অ্যানিমালসেরও যারা প্রথম প্রথম স্থলভাগে আসার চেষ্টা করছে, আর সেই অর্থে ব্যাংকেই আমরা কিন্তু অ্যাম্ফিবিয়ান্স বলি। ঠিক আছে, আমরা কিন্তু ওই টিকটিকি গিগিটি কে কোথায় এলো, সরি 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 পোকামাকড়দের কে কোথায় চলে এলো ডাঙায়, এটা নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না। সে নিয়ে বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়, দরকার নেই সব। ব্রায়োফাইটা হ্যালোফাইটা থেকে আসছে, তার মানে এদের ক্ষেত্রে রুট স্টেম লিফে ডিভাইড করা যায় না এমন কিন্তু বলা যাবে না। আচ্ছা, প্রথমেই যারা ধরো ব্রায়োফাইটা নিয়ে ভাবছে, মানে কারা ব্রায়োফাইটা এটা না জানলে তোমার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কি নিয়ে পড়ছি আমরা তাই জানি না। দেখো, মেনলি পাহাড়ি এলাকায়, ঢালু জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে এদের দেখা যাবে, কারণ এদের একটা ন্যাচারাল একটা সিগনিফিকেন্স আছে, সেটা হলো সয়েল এরোশন। ঠিক আছে, ভূমিক্ষয় রোধ করা, এটাদের মেজর একটা ব্যাপার রয়েছে। তার মানে যে সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি সয়েল ইরোশন হওয়ার প্রবাবিলিটি রয়েছে, সেই সমস্ত জায়গাতে এরা মাটির ওপর পুরো কভার করে রেখে দেয়, মাটিটা পুরো ঢাকা দিয়ে রেখে দেয়, যাতে খুব বেশি পরিমাণে ভূমিক্ষয় না হয়, বৃষ্টির জলে বেশি পরিমাণে ধুয়ে না পালিয়ে আসে। এবার বলবো স্যার আমাদের এখানে দেখা যায় না, হ্যাঁ দাদা দেখা যায়, কিন্তু যে প্যাটার্নে আমরা পাহাড়ে দেখতে পাবো, সেই প্যাটার্নে আমরা আমাদের এখানে দেখতে পাবো না। আর আমরা যাকে নিয়ে আলোচনা করব, সে একজন অ্যাডভান্স ব্রায়োফাইটার মেম্বার, ফিউনারিয়া, যাকে নিয়ে আমরা এখানে মেনলি আলোচনা করব। আমাদের এখানে যারা হয় মেনলি রিক্সিয়া, মার্কেন্সিয়া, এই সমস্ত টাইপের যারা প্রিমিটিভ ব্রায়োফাইটা, যারা প্রথম দিকে আসছে পৃথিবীতে, মানে অ্যালগি থেকে প্রথম দিকে আসছে। রিক্সিয়া মার্কেন্সিয়ার ক্ষেত্রে সেই প্রায় থ্যালাস লাইক বডি, ডাইরেক্ট না হলেও প্রায় থ্যালাস লাইক বডি, ওই কোন রকমের কুতিয়ে কুতিয়ে বোঝা যাচ্ছে আর কি, যেটা মানে সেই অর্থে রুট বা রুটের মতো বা একটা লিফের মতো, খুব কষ্ট করে বুঝতে হচ্ছে। ফিউনারিয়া এসে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি না এটা রুটের মতো, এটা স্টেমের মতো। ঠিক আছে, আর সেই অর্থে আমাদের প্রথমে একবার এঁকে নিতে হবে একটা ব্রায়োফাইটার ক্ষেত্রে, যেটা বলছিলাম যে আমরা ভিজে দেওয়ালে যখন চাপ চাপ, দেখো অ্যালগি হলে স্লিপারি হবে, একদম প্লেন মানে লেয়ারে থাকবে। আর যেখানে চাপ চাপ ম্যাটের মতো, যাদেরকে তুললে একবার তুললে পুরো ম্যাটের মতো উঠে চলে আসবে, তারা ব্রায়োফাইটার, তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। ওই যে বললাম যে যাকে দেখাবো তাকে এই এনভায়রনমেন্টে পাবো না, তাকে পাহাড়ি জায়গায় পাবো, একটু ঠান্ডা পরিবেশে পাবো। সেই জন্য তাকে আমরা দেখিনি হয়তো অনেকেই, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখিনি আমরা। আর সেই জন্য মোটামুটি একে কল্পনা করেই আমাকে বাকিটা করতে হবে, যা বলাবো, যা লাইফ সাইকেল প্যাটার্ন দেখাবো, তার সেটা পড়লেই ব্রায়োফাইটা গোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। দেখো এবার একটা যখন প্ল্যানকে দেখানো হবে, তুমি যখন তাকে নিয়ে ভাবছো, তাকে আবার তুমি কত বড় ভেবে ফেলবে সেটাও আবার চাপের বিষয় আছে। ঠিক আছে, আমি দেখাবো যত বড়, বোর্ডের ক্ষেত্রে তুমি যদি ঠিক তত বড়ই ভেবে ফেলো তাহলে মুশকিল হয়ে যাবে, তাই না? কারণ এখানে তো ধরো আমি দেখাচ্ছি, মানে ধরো সেই অর্থে বলছি, এইভাবে গোটাটা আঁকতে হবে। ছেড়ে দিলাম, আর রাখছি না। দেখো, যেখানে আমরা অ্যালগির ক্ষেত্রে রুট স্টেম লিভ পাচ্ছিলাম না, এখানে কিন্তু এখানে কিন্তু সেরকম ব্যাপারটা না। এখানে কিন্তু রুট স্টেম লিফ না পেলেও রুটের মতো, যাকে আমরা রাইজয়েড বলছি, রাইজয়েড বলছি, আচ্ছা কাণ্ডের মতো যাকে আমরা কলয়েড বলছি, আর পাতার মতো যাকে আমরা ফাইলয়েড বলছি, সবেতেই অয়েড লাগানো আছে। অয়েড, অয়েড, লাইক নিউক্লিয়েড, নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াস নয়, মতো।
তার মানে ডাইরেক্টলি যেখানে অ্যালগিতে রুট স্টেম লিপে ডিভাইড করা যাচ্ছিল না, এখানে এসে বলবো না যে একদম সুন্দর করে ডিভাইড করা গেল, এখানে ট্রানজিশন পিরিয়ড মতো আসছে। ওকে, এবার দেখো এটা হলো এর গ্যামেটোফাইটিক বডি। গ্যামেটোফাইটিক বডি। আচ্ছা, আমরা যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফার্মিং প্ল্যান্টস পড়ে ফেলেছি, আর সেই জন্য আমাদের এখানে একটা খাটনি কমে গেছে, সেটা হলো গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক বডি নিয়ে আলোচনা। না, আমরা মনে হয় ডিটেলসে বলেছি গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক বডি। একটা প্ল্যান্টের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক বডি যত ডমিনেন্ট ফেজে আসবে, ডমিনেন্ট ব্যাপারটা বুঝতে হবে, সেটা হলো যাকে আমরা সবচেয়ে বেশি টাইম ধরে দেখি, যাকে আমরা দেখতে অভ্যস্ত, একটা আম গাছকে আম গাছ হিসাবেই দেখতে অভ্যস্ত, এটা এর মানে প্রমিনেন্ট ডমিনেন্ট বডি, স্পোরোফাইটিক বডি। গ্যামেটোফাইটিক বডি কখন এলো সেটাকে দেখতে গেলে আমাদের বুঝতে হয়েছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এখানেও সেরকম কথা, যেহেতু প্রথম দিকে আসছে, তার মানে এখনো পর্যন্ত গ্যামেটোফাইটিক বডি এর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় ধরে পাবো আমরা, স্পোরোফাইটিক বডি খুব কম টাইম ধরে পাবো আমরা। বোঝা গেল কি বললাম? আর এখানে লিখেছি আমরা হ্যাপ্লয়েড অর্গানিজম, অবশ্যই অ্যালগি এবং ব্রাফাইট হ্যাপ্লয়েড অর্গানিজম, এবং এদের গ্যামেটোফাইটিক বডি হলো হ্যাপ্লয়েড। আমার মনে হয় না খুব বেশি আলোচনা করার দরকার আছে, কারণ অলরেডি আমরা ওই চ্যাপ্টারে কিন্তু অনেক সময় কাটিয়েছি গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক নিয়ে। ঠিক আছে, তবুও যদি মনে হয় বলবে, আমি বলবো, তোমাদেরকেও বলছি। হ্যাঁ, আচ্ছা, এবার কি হয়, একটা গ্যামেটোফাইটিক বডির মেন বিষয় হলো গ্যামেট প্রডিউস করা। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হলো এই দেখো, গ্যামেট কোথায় প্রডিউস হয়? অবভিয়াসলি সেক্স অর্গানের মধ্যে প্রডিউস হয়। তার মানে এখানে মেল এবং ফিমেল সেক্স অর্গান আমরা জাস্ট এরকম এঁকে দিলাম, অ্যানথেরিডিয়াম আর আর্চিগোনিয়াম। ঠিক আছে, তাহলে এটাকে বলছি আমরা অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়াম যেটা হলো মেল সেক্স অর্গান, যেখান থেকে মেল গ্যামেট প্রডিউস হয়, যাকে বলা হয় অ্যানথেরোজয়েডস। অ্যানথ্রোজয়েডস। ওকে, যেটা মেল গ্যামেট এবং যে ফ্লাজেলেটেড। এইখানেই সমস্যা, জল দরকার। এতক্ষণ পর্যন্ত জলের ব্যাপারটা ছিল না, জল তো সবার দরকার, সেই জলের কথা বলিনি আমরা, কিন্তু এই যে ফ্লাজেলেটেড গ্যামেট যেটা এর মধ্যে প্রডিউস হলো, এবার যখনই এখান থেকে ডেহিস করছে, তখনই এর কিন্তু জলের দরকার পড়ছে, কারণ এর ঠিকানা যেখানে, সেটা হলো এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, মানে এখানে মেল গ্যামেট অপেক্ষা করছে। এ কিন্তু মুখ ঘুরে কোথাও যাবে না, তাহলে সরি ফিমেল গ্যামেট। তাহলে এটা হলো আর্চিগোনিয়াম, এটা হলো আর্চিগোনিয়াম। তাহলে এটা হলো এগ, এটা ফিমেল সেক্স অর্গান, আর্চিগোনিয়াম ফিমেল সেক্স অর্গান, আমাদের এগ প্রডিউস হয়েছে। তাহলে এখানে স্পার্ম চলে এলো, মানে সরি অ্যানথ্রোজয়েডস চলে এলো, তার মানে এখানে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। ঠিক আছে, এইটুকুর জন্য জল লাগে, আর সেই জন্য এরা অ্যাম্ফিবিয়ান। ঠিক আছে, এবার দেখো, যখন এখানে জাইগোট তৈরি হয়ে গেল, এই জাইগোট থেকেই ডেভেলপ করে একটা স্ট্রাকচার, এখানে ডেভেলপ করে। এই গোটা ব্লু কালার যে স্ট্রাকচার রয়েছে, এটা হলো এর স্পোরোফাইটিক বডি। এটা হলো এর স্পোরোফাইটিক বডি। এটা হলো এর স্পোরোফাইটিক বডি। এবার যেখানে এটা অ্যাটাচ করা রয়েছে, সেটা হলো এর ফুট। যে অংশটাকে লম্বায় বাড়িয়েছে সেটা হলো সিটা, আর যেটা এখানে ফোলা মতো রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। তাহলে ফুট, সিটার, ক্যাপসুল, এই সবটা নিয়ে হলো এর স্পোরোফাইটিক বডি। এর স্পোরোফাইটিক বডি, আর যেটা বলার অপেক্ষা রাখে না টুয়েন, কারণ জাইগোট ছিল টুয়েন, যেখান থেকে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে এসছে। ওকে, তাহলে ফুড সিটা ক্যাপসুল অ্যাকচুয়ালি স্পোরোফাইটিক বডি, যেটা টুয়েন বা ডিপ্লয়েড। তাহলে যেহেতু দেখো জাইগোটটা ছিল ডিপ্লয়েড, সেখান থেকে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে এটা হয়েছে, তার মানে এখানে মিওসিস হয়েছিল, বলার অপেক্ষা রাখা, সরি এখানে মাইটোসিস হয়েছিল, সরি। যেহেতু গ্যামেটোফাইটিক বডি হ্যাপ্লয়েড, তাহলে যখন গ্যামেট প্রডিউস করলো থ্রু মাইটোসিস, তাহলে এখানে যেটা হয়েছে থ্রু ইকুয়াল ডিভিশন, এর মধ্যেই চালিয়ে দিলাম।
এখানে যেটা গ্যামেট তৈরি হয়েছে থ্রু ইকুয়াল ডিভিশন, এখানেই চালিয়ে দিলাম। এরপর যেটা হয়েছে থ্রু ইকুয়াল ডিভিশন, এখানেই চালিয়ে দিলাম। এখনো পর্যন্ত সবই মাইটোসিসই চলছে। এর মধ্যে রয়েছে স্পোর মাদার সেল, এর মধ্যে রয়েছে স্পোর মাদার সেল। ওকে, যারা টুইন, তার মানে এবার মিওসিসের গন্ধ পাচ্ছি। তারপরে এই স্পোর মাদার সেলের উপর মিওসিস সেল ডিভিশন হবে, যে সেখানে প্রচুর পরিমাণে স্পোর প্রডিউস করবে। তার মানে এখানে রিডাকশন ডিভিশনের গল্প রয়েছে, স্পোর প্রডিউস করবে। এইবার সবকিছু একটা টাইম ফ্রেম রয়েছে, একটা টাইম পিরিয়ড রয়েছে, এটাকে বেশিরভাগ সময় ধরে দেখতে পাবো। আর সেই জন্যই আমরা গ্যামেটোফাইটিক বডিকে বলছি প্রমিনেন্ট স্টেজ। গ্যামেটোফাইটিক বডির উপর ডিপেন্ড করে রয়েছে স্পোরোফাইটিক বডি। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই গোটা ব্রাফাইটায়, যে স্পোরোফাইটিক বডি ডিপেন্ডস আপন গ্যামেটোফাইটিক বডি। কারণ গ্যামেটোফাইটিক বডি না থাকলে স্পোরোফাইটিক বডির কোনো অস্তিত্বই নেই। গ্যামেটোফাইটিক বডি মরে গেলে স্পোরোফাইটিক বডি টিকবেই না। তার মানে এই ডিপেন্ডেন্ট হওয়ার বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান্টের 5টা গ্রুপকে পড়ছি, অ্যালগি, ব্রাফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। মজার বিষয় হলো অ্যালগি, ব্রাফাইটা দুটো যাদের গ্যামেটোফাইটিক বডি প্রধান, স্পোরোফাইটিক ডিপেন্ড করে আছে। টেরিডোফাইটা একমাত্র গ্রুপ যারা আলাদা আলাদা ভাবে আছে। আর পরের দুটো গ্রুপ আবার জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, যাদের ঠিক উল্টোটা, যাদের স্পোরোফাইটিক বডির উপর ডিপেন্ড করে আছে গ্যামেটোফাইটিক বডি। তাহলে 5টা গ্রুপে খুব মজার বিষয় রয়েছে। দুটো গ্রুপে প্রিমিটিভ টাইপের নেচার দেখাচ্ছে। টেরিডোফাইটা এসে ট্রানজিশন পিরিয়ড চেঞ্জ করার চেষ্টা করছে, যেখানে স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক বডি পুরোপুরি ভাবে আলাদা, ইন্ডিপেন্ডেন্ট, দুজন, কেউ কারোর উপর নির্ভরশীল না। ঠিক তারপরে দুটো উল্টে গেল, খেলা ঘুরে গেল একবারে, যেখানে স্পোরোফাইটিক বডি ডমিনেন্ট হয়ে গেল, তার উপর রয়েছে গ্যামেটোফাইটিক বডি। এটা মনে রাখার ক্ষেত্রে খুব সহজ বিষয়। আর আমরা ব্রাফাইটা, টেরিডোফাইটা একদিনে পড়ে ফেললে আমার মনে হয় না আর কিছু ঝামেলা থাকবে। জিমনোস্পার্ম সেই অর্থে কোনো চাপেরই বিষয় না, গল্প হবে, হ্যাঁ মানে গল্প হবে জিমনোস্পার্মে। আর জিমনোস্পার্মে বুঝতে গেলে ঢেলে বুঝতে হবে, আর যদি না বুঝতে হবে তো তেমন কিছুই বুঝতে হবে না, সোজা কথায়। কারণ জিমনোস্পার্ম বোঝানো মানে একদম কালখান ছুটে যাওয়া। কেন বলতো? ম্যাক্সিমাম জিমনোস্পার্মিক প্ল্যান্টকে আমরা দেখি, মানে সেই অর্থে আমাদের খুব একটা নজরে থাকে না, কারণ তারা অ্যাকচুয়ালি হিল এরিয়ার, আর সেই জন্য একটু ঝামেলা আছে ওখানে। হ্যাঁ, ঝামেলা বললে ঝামেলা, না বললে কিছু ঝামেলা নাই। যাই হোক, এটা আগে হোক, তারপর ওটা নিয়ে কথা বলো। এই হলো বিষয়। এইবার এটা বেশিরভাগ সময় ধরে তুমি দেখেছো, শেষের দিকে যখন গাছটা ম্যাচিওর করে এসছে, ধরো লাইফ স্প্যান ধরো 3 মাসের কথাই বলছি, তাহলে তুমি 2 মাস 2.5 মাস ধরে এটা দেখেছো। এরপরে এই স্ট্রাকচারটা ফর্ম করেছে, এবং তারপরে এটা ফর্ম করেছে। যদি ফিউনারিয়াই হয়, এটা ফিউনারিয়াকে দেখাচ্ছি, যদি এটা ফিউনারিয়াই হয়, মানে হেপাটোকপসিডা, ব্রাভসিডা, মানে এদের 3টে ক্যাটাগরি আছে, মানে এদের আন্ডারে 3টে ভাগ আছে, ঠিক আছে? তার মধ্যে ফিউনারিয়া হলো হাইয়েস্ট গ্রুপের মধ্যে রয়েছে। এদের যদি তুমি হিল এরিয়াতে দেখো, তাহলে এদের মানে অ্যাকচুয়ালি এদের পিগমেন্টেশন, এদের কালার কম্বিনেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে এত হিউজ লেভেলে কালারকে এর একসঙ্গে কম্বিনেশনে রাখে। তার মানে তুমি পাহাড়ে বেড়াতে গেছো, বর্ষাকালে বেড়াতে গেছো, পাহাড়ের একটা দিকে ঢালু আর একটা দিকে এরকম ঢালু, মাঝের রাস্তা, তাই তো? এই তো হলো বিষয়। এবার ব্যাপারটা হলো, এই যে ঢালুটার কথা বলছি আমরা, ওই ঢালুতে, এই ঢালুটা যখন বলছি এটা আমাদের নজরে থাকছে, আর এই দিকেরটা আমাদের নজরে থাকছে না, তো বিষয়। এবার বিষয় হলো যে এই দিকের যখন গ্রাফাইটা পুরো পুরো ম্যাটের মতো করে থাকবে, তখন তাদের ওই যে কালার কম্বিনেশন দেখার মতো বিষয় রয়েছে। ওকে, যাই হোক, তাহলে এখানে স্পোরোফাইটিক বডির মধ্যে যেটা ক্যাপসুল, সেই ক্যাপসুলের মধ্যে স্পোর মাদার সেল রয়েছে, তার উপর মিওসিস সেল ডিভিশন হয়েছে, এবং তারপরে যখন ম্যাচিওর করছে তখন অলরেডি এখানে কিন্তু স্পোর ফর্ম করে গেছে। ওকে, এইবার যখনই স্পোর ফর্ম করে যাবে, তখনই কি হবে, এই যে উপরের দিকে যে কভারিংটা ছিল না, এই যে কভারিংটা, এটাকে বলা হয় ক্যালিপ্ট্রা, এটাকে বলা হয় ক্যালিপ্ট্রা। এই ক্যালিপ্ট্রাটা তখন অ্যাকচুয়ালি ডিহাইড্রেশনের ফলে এটা উঠে পালাবে। একদম শেষ দিকের কথা বলছি, মানে 3 মাস যদি লাইফ স্প্যান হয়, তার শেষ দিকের কথা বলছি। তার মানে এই যে ক্যালিপ্ট্রা পোর্শনটা রয়েছে, এটা তখন ওখান থেকে আউট হয়ে যায়, ঠিক আছে? এবার এখানেই শেষ নয়, এই জায়গাতে রয়েছে পেরিস্টম টিথ। হ্যাঁ, তারা কি করে, বারবার এরকম করে ভিতর দিকে ঢোকে আর এরকম করে, এটা করতেই থাকে শেষ দিকে ছড়ানো। তার মানে স্পোর গুলোকে ভেতর থেকে নিচ্ছে আর এরকম করে ছড়িয়ে দিচ্ছে, নিচ্ছে আর ছড়িয়ে দিচ্ছে, নিচ্ছে আর ছড়িয়ে দিচ্ছে।
তাহলে কি হয়, ভিতরকার যত স্পোর আছে তারা ডেহিস করছে। এবার দেখো সিটা যত বড় তত ছড়িয়ে পড়ার সুবিধা। ঠিক স্টাইলের যে কাজ ছিল, স্টাইলের যে কাজটা ছিল না, ফুলের ক্ষেত্রে স্টাইল যত বড় হবে তত বেশি এরিয়া জুড়ে পোলেন গ্রেন পড়বে। ঠিক তেমনই সিটা যেমন যত বড় হবে, সিটাকে যত তুলতে পারবে, মানে ইভেন এমনই হয় ব্রাফাইটের হাইট যা তার দুই গুণ হয়তো সিটার হাইট, মানে সিটার লেন্থ এরকম বড় বড় হয়। সিটা হয়তো এমন লম্বা হয়ে শুয়ে পড়েছে একবারে, মানে এত লম্বা হয়ে গেছে সিটা হয়তো শুয়েই পড়েছে। যাই হোক, সেটা বলার বিষয় নয়। হলো, তার পেরিস্টম টিথ এইভাবে ছড়াচ্ছিল। পেরিস্টম টিথ, পেরিস্টম টিথ, ওকে। তাহলে এখান থেকে বেরিয়ে চলে এলো অ্যাকচুয়ালি স্পোর। এইবার আর বলার কিছু নাই, এই স্পোর সেই সিজনের জন্য এটা শেষ অবস্থা। সেই সিজনের স্পোর গুলো এবার এখানে ওখানে ফাঁকে ফুকে যেখানে ঢুকা ঢুকে গেল, রয়ে গেল। এরপর পরে আবার যখন নেক্সট সিজন ফিরে এলো, আবার বর্ষাকাল এলো বা আবার বৃষ্টি পড়তে শুরু করলো, এখান থেকে থ্রু মাইটোসিস ডিভিশন, এটা থ্রু মাইটোসিস ডিভিশন বা ইকুয়াল ডিভিশন তৈরি হয়ে গেল আবারও গ্যামেটোফাইটিক বডি। এই হলো এদের অল্টারনেশন অফ জেনারেশন। এইবার আমরা এনসিইআরটি লাইনে ঝরঝর করে দু চারবার পড়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। যদি কিছু নতুন থাকার মানে বলার থাকে সেটা সেক্ষেত্রে আমরা শুনতে পারি, কিছুই বলার নাই, দেখতে পাবে। অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম, প্রথম লাইনে আমরা ওখানে উল্লেখ করে দিয়েছিলাম। রাইজয়েডের কথা বলে দিয়েছি, গ্যামেটোফাইটিক বডি এদের প্রধান সেটা বলে দিয়েছি। অ্যান্থ্রেডিয়ামের কথা বলেছি, আর্চিগোনিয়ামের কথা বলেছি। অ্যান্থ্রেডিয়ামের মধ্যে অ্যান্থ্রোজয়েডস তৈরি হয়, আর্চিগোনিয়ামের মধ্যে এগ তৈরি হয়, সব কথা আমরা বলে দিয়েছি। এবং ফিউজ করার পর জাইগোট তৈরি হয়, আমরা বলে দিয়েছি। জাইগোট তৈরি হওয়ার পর সেখান থেকে মাল্টি সেলুলার স্পোরোফাইটিক বডি অ্যারাইজ করে, সেটা এখানে লেখাই আছে। মাল্টি সেলুলার স্পোরোফাইটিক বডি অ্যারাইজ করে এখানে। এত বড় সে হয়েছে, নিশ্চয়ই মাল্টি সেলুলার বলার অপেক্ষা রাখে না, তাই না? মাল্টি সেলুলার বডি অ্যারাইজ করেছে। স্পোরোফাইটিক ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য photosynthetic gametophytic and derives nourishment from it. Some cells of the sporophyte undergo meiosis to form haploid spore. Haploid spore. They germinate to form the gametophyte. ব্যাস, কিছুই নেই, তার থেকে আমরা বেশি বলে এটাকে শেষ করেছি। ঠিক আছে, ক্যালিপটা বা স্ট্রমটিথ কই এখানে? তাহলে সব টুয়েন, শুধু স্পোর বাদে বাকি সব টুয়েন। ফুড থেকে আরম্ভ করে ক্যালিপটা সব বাই টুয়েন, বলার অপেক্ষা রাখে না। একমাত্র স্পোর মাদার সেলে মিওসিস ডিভিশন হয়েছে। তাহলে স্পোর মাদার সেল মিওসিস ডিভিশন হয়ে স্পোর তৈরি করেছে, সেখানে ঢাকনা, টিথ, সমস্ত কিছু। না না, সবুজ রঙের যেটা রয়েছে শুধু হ্যাপ্লয়েড, নো ডাউট। গ্যামেটোফাইটিক বডি সবুজ রঙের এখানে আঁকা আছে, গোটাটাই হ্যাপ্লয়েড। যখন থেকে জাইগোট তৈরি হলো ডিপ্লয়েড, জাইগোট থেকে যা তৈরি হয়েছে ব্লু কালারের ডিপ্লয়েড, এক্সেপ্ট স্পোর। কারণ স্পোর তো কখনো টুয়েন হয় না, না জাইগোট কখনো এন হয় না, স্পোর কখনো টুয়েন হয় না। এগুলো মানে সব জায়গায় প্রযোজ্য, একই কথা। না, আমি বলি 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 ভালো পয়েন্ট। সেটা হলো, দেখো আমাকে তাহলে পুরো গল্পটা বুঝতে হবে। আমরা বলতে চাইছি যে পাহাড়, দেখো পাহাড় আর সমুদ্র এই দুটো ফরম্যাট যদি তুমি আনো, তাহলে পাহাড়ি অঞ্চলের নদী তারা কিন্তু দীর্ঘদিন ধরে আছে। কারণ মানে সমুদ্রের জল সেটা ইভাপোরেট হওয়া, তারপর সেটা উপরে ওঠা, কিছু বৃষ্টি হয়ে নেমে আসা, আর কিছু বরফ হয়ে থেকে যাওয়া, সেই বরফ গলতে লেগে তারপর নদী, আর সেই নদী পাহাড়ি নদী। এবার পাহাড়ের আশেপাশে জল থাকা, আমরা বলতে চাইছি এখনকার দিনে যদি বলো তাহলে পাহাড়ি অঞ্চলে আমরা বেশি পাবো এই এইসব এরিয়ার থেকে। তুমি যদি সমুদ্রের জল থেকে তারপরে ভাবতে লেগে যাও তাহলে কিন্তু মেলাতে পারবে না গল্পটা। তাহলে সমুদ্রের আশেপাশে থাকতে হয় এমন নয় বিষয়টা, আমরা বলেছি জলের আশেপাশে। এই টাইম পিরিয়ড গুলো তো খুব কম টাইমে না, বিশাল বিশাল রেঞ্জের টাইম এরা অবস্থান করছে। এক একটা এরাতে রয়েছে এরা, যুগ মানে 12 বছরের ওই যুগ নয় আমাদের হিসাবে, তাই না? তো এই যে যুগ, এই এরাগুলোতে এরা অবস্থান করছে, তাহলে সেই টাইম পিরিয়ডে এরা সমুদ্র অঞ্চল থেকে আরম্ভ করে গোটা ল্যান্ড ফরম্যাটে এরা বিস্তার লাভ করছে। সেই জায়গায় পাহাড়ি অঞ্চল আসবে, নো ডাউট। বোঝা গেল?
মানে এই সামান্য টাইম নয় যে সমুদ্রের আশেপাশে এরা গ্রো করতে আরম্ভ করতে পারে, তারপরে তো তারা ছড়াবে না। প্রথমবার নিউড রকে লাইকেন গ্রো করেছিল। লাইকেন 2-4 বার মরার পর সেখানে হিউমাস তৈরি হয়েছে, মানে অর্গানিক ম্যাটার এসছে, তার মানে সেই জায়গায় তারপরে গ্রো করছে এরা। তাহলে এর আগে তোমাকে লাইকেনকে সুযোগ দিতে হবে, যারা ছিল পায়োনিয়ার গ্রুপ, আর এরা হলো সেকেন্ড পায়োনিয়ার গ্রুপ। ঠিক আছে, এদের মনে রাখতে হবে আমাকে। লাইকেন হলো পায়োনিয়ার, যারা প্রথম আসছে, আর তারপরে সেকেন্ড পায়োনিয়ার এরা ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার যেহেতু থিকনেস বেশি, সেই জন্য বডি মাস বেশি, তার মানে এরা মরলে বেশি মাটি তৈরি হবে, তার মানে এর পরবর্তী যে সমস্ত প্ল্যান্ট আসবে তাদের গ্রো করতে অনেক সুবিধা হবে, কারণ বেশি বেশি পরিমাণে অর্গানিক ম্যাটার পাচ্ছে। বোঝা গেল? এই তো মোটামুটি বিষয় ব্রায়োফাইটা সম্পর্কে। এবার ব্রায়োফাইটা সম্পর্কে যেগুলো বেনিফিটস বা ইম্পর্টেন্স এর কথা বলা রয়েছে, সেগুলোতে বললে আমরা বলতে পারি যে সাম মসেস প্রোভাইডস ফুডস। দেখো এরপর থেকেই না, মানে অ্যালগি থেকেই শুরু হয়ে গেছে ফুড আর ফডার, কমন, বলার কিছু নাই। ফুড মানে আমাদের খাদ্য, আর ফডার মানে গবাদি পশুর খাদ্য। প্রত্যেকটা প্ল্যান্ট গ্রুপই একই কথা, ফুড আর ফডার, কমন, বলে আলোচনা করে লাভ নাই। স্পিসিস অফ স্প্যাগনাম, যাকে অ্যাকচুয়ালি মস বলা হচ্ছে, প্রোভাইড পিট। মানে অ্যাকচুয়ালি কি, আমরা ব্রায়োফাইটাকে একদম নিচু ক্লাস থেকে আমরা মস বলে চিনি, আর টেরিডোফাইটাকে ফার্ন বলে চিনি, তাই তো? এই দুটো গ্রুপকে আমরা দুভাবে চিনি। তাহলে সেই অর্থে এরা মস। মস কিন্তু এদের একটা গ্রুপ, 3টে গ্রুপের একটা গ্রুপের নাম হলো মস। ঠিক আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, হেপাটিকপসিডা, অ্যানথেরোটপসিডা আর ব্রায়োপসিডা, 3টে গ্রুপ। হেপাটোকপসিডা, অ্যানথেরোটপসিডা আর ব্রায়োপসিডা, এটা হলো ব্রায়োপসিডা গ্রুপের মেম্বার, যাদেরকে আমরা নিয়ে আলোচনা করছি, যাদেরকে যারা মস বলে পরিচিত। এটা হাইয়েস্ট গ্রুপ, ব্রায়োফাইটার হাইয়েস্ট গ্রুপ এরা। ঠিক আছে, মানে এরপরে এদের কাছ থেকে টেরিডোফাইটা আসছে। তো যাই হোক, তো মস যেটা ইউজ ফর ফুয়েল, অ্যাকচুয়ালি আমরা যে 4 রকমের কয়লা পাই, মানে পিট, অ্যান্থ্রোসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, তার মধ্যে অ্যান্থ্রোসাইট সবচেয়ে উন্নত মানের কয়লা, পিট সবচেয়ে নিম্নমানের কয়লা। সেই পিট অ্যাকচুয়ালি এদের কাছ থেকে আসে। মানে পৃথিবীর সেই আদিম লগ্নে যারা চাপা পড়ে আজকের দিনে পিট কয়লা, তারা হলো এরা। সবচেয়ে কম মানের আর কি, গুণগত মান সবচেয়ে কম যে কয়লার, যেটা আমাদের কাছ পর্যন্ত আছে, তারা মেজরলি মানে জেনারেলি পিট কয়লা। ঠিক আছে, আমাদের কাছে যদি অ্যান্থ্রোসাইড নিয়ে আমরা রান্না করতে যাই না, তাহলে হাঁড়িটা গলে পড়ে যাবে। মানে উনুন জ্বলবে না, উনুন জ্বলবে, হাঁড়ি চাপাবে, ভাত হবে না, হাঁড়িটাই গলে দেখবে উনুনের মধ্যে পড়ে গেছে, যদি অ্যান্থ্রোসাইড নিয়ে আমরা এই কারবার করতে যাই। মানে এইগুলো আমাদের ঘরে আসার জন্য নয়, এগুলো হয় যাবে থার্মাল প্ল্যান্টে, তাপবিদ্যুৎ কেন্দ্রে, অথবা রেলওয়ে ইঞ্জিনে, ওতে যাওয়ার জিনিস এগুলো। তাহলে অ্যান্থ্রোসাইড, বিটুমিনাস দুটোই ওই লেভেলের কয়লা, যেখানে ওদের ক্যাপাসিটি হাই ফাই লেভেলে। আমাদের ওসব নিয়ে কাজ নাই, আমরা মেনলি পিট, অথবা একটু ভালো হলে তার পরেরটা। ঠিক আছে, এই হলো মেন বিষয়। হ্যাঁ, তার মানে একটা মেজর গ্রুপের কয়লা আমরা এদের কাছ থেকে পাচ্ছি, তো অবশ্যই ইকোনমিক ইম্পর্টেন্স হিসাবে এরা অনেক বড় দাবি রাখে। ঠিক আছে, ব্রাফাইটা ক্ষেত্রে প্যাকেজিং মেটেরিয়াল হিসেবে এদেরকে ইউজ করা হচ্ছে, ট্রান্সপোর্ট অফ লিভিং মেটেরিয়াল। তার কারণ হলো এরা, এদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি হিউজ। তাহলে যখনই কোনো, ধরো আমি কথাই বলছি, ধরো কোনো চারা গাছকে নিয়ে যাওয়া হচ্ছে না, লিভিং মেটেরিয়ালস মানে তুমি না, প্লেনে তুমি যাবে, তোমাকে ট্রান্সপোর্ট করার জন্য নয়, যখন ধরো চারা গাছকে ট্রান্সপোর্ট করা হবে, তাহলে তারা রাস্তায় বা কে জল দেবে মাঝখানে, তাই না? ট্রাকের মধ্যে ধরো চারা গাছ যাবে, এবার মাছ ধরো 5 দিন টাইম লাগবে যেতে, কেউ জল দেবে নাকি? আবার তার মাঝে জল দেবে না কেউ। তাহলে সেই জায়গাতে কিন্তু এই ধরনের লিভিং মেটেরিয়ালস কে ট্রান্সপোর্ট করার জন্য, বিভিন্ন গ্রাউন্ডের পিচ থেকে আরম্ভ করে গোটা গ্রাউন্ড কে কভার করার জন্য এটাকে ব্যবহার করা। বিশাল টেম্পারেচার ধরো, হ্যাঁ, তখন মাটি ফেটে চৌচির হয়ে যাবে, সেই টাইমে যদি মাঠকে কভার না করা হয় তাহলে ভীষণ মুশকিল হয়ে যাবে। ক্রিকেট গ্রাউন্ড বলো, ফুটবল গ্রাউন্ড বলো, যে কোনো গ্রাউন্ড, তখন কিন্তু এদের ম্যাট চাপিয়ে দেওয়া হয়। একবার দুবার স্প্রে করে দিলে এত মানে এত এরা জল ধরে রাখবে না, তো যতই রোদ হোক না কেন, এরা কিন্তু ওই নিচের মাটিকে সেইভাবে শুকাতেও দেবে না, কোনো ঝামেলা হবে না। তো সেই সব জায়গায় এদের ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে। সয়েল ইরোশনের যে ব্যাপারটা বলছিলাম, সহজ ভাবে নিলে হবে না, মারাত্মক গুণ সম্পন্ন ব্যাপার আর কি যাকে বলে। তার কারণ হিল এরিয়াতে, মানে পাহাড়ি অঞ্চলে ধস নামা খুব কমন ব্যাপার। আর ধস নামার মেজর কারণ তো ধরো যখন জল পড়ে তখন, এবার যদি জল ঢুকতেই না দেয় ভেতরে, তাহলে ধস নামার কোনো চান্সই থাকবে না। সেই জায়গায় এরা পুরো কভার করে রেখে দেয়, ঢেকে রেখে দেয় গোটা পাহাড়কে।
আর সেই জন্য জল কিন্তু সেই লেভেলে ক্ষতি করতে পারে না। তুমি যদি রিসেন্ট কিছুদিন আগে এই 5-7 দিনের মধ্যে ওই বকখালির কাছে মৌসুমী আইল্যান্ডের তুমি যদি ভিডিও দেখে থাকো, মানে যথেষ্ট ভাইরাল ভিডিও চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। মানে এত মৌসুমী দ্বীপ একটা মানে ভীষণ সুন্দর একটা আইসল্যান্ড আর কি আমাদের এখানকার মধ্যে, এবং যেখানে প্রচুর পর্যটক মানে ট্রাভেলার্সরা যায় আর কি ক্যাম্প করতে। ওখানে ক্যাম্প খুব পপুলার, হ্যাঁ, মানে ক্যাম্পে থাকা, মানে টেন্টে থাকা, হ্যাঁ, মানে সে অর্থে মানে সেই অর্থে তোমার রিসর্ট ফিসর্টও আছে, কিন্তু টেন্টে থাকার একটা আলাদা রকম মজা আছে। আর সেই আছে মানে সেই অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য অনেকে যায়। এবার মানে হাল বেহাল হয়ে গেছে, ঠিক আছে, সমুদ্রের এত ঢেউ, এত ঢেউ মানে ওই আর কি ওই মানে তিথি অনুযায়ী তো ঢেউয়ের ব্যাপারগুলো বাড়ায় কমায়। তো মৌসুমী আইল্যান্ডে আমি দেখলাম কি করেছে ওরা, ওই যে যত মানে সেই অর্থে তো বিচ না, অ্যাকচুয়ালি তো আইসল্যান্ড, তো সেই অর্থে যা ঘেরা মানে ঘেরা টেরা যা যা হয়েছে সেই জায়গাগুলোতে না ওই পাতলা কাপড় যেমন হয় না, ওই কাপড়ের একাধিক লেয়ার দিয়ে তৈরি করেছে কিছু হয়তো জাল টাইপের কিছু জিনিস, হ্যাঁ, নেট নয় কিন্তু এটা যা আছে কিন্তু কাপড়ের মানে মানে আমি বলতে চাইছি কটনের কিছু আছে যাই আছে, হ্যাঁ, সেইগুলো দিয়ে না পুরো পুরো ঢেকে দিয়েছে, পুরো পুরো ঢেকে দিয়েছে গোটা জায়গাগুলো, মানে বাঁধগুলো সব ঢেকে দিচ্ছে সব দিয়ে। তাহলে কি হচ্ছে, জল যতই এসে পড়ছে না কেন আলটিমেট কিন্তু ক্ষয়ে পালাচ্ছে না, মানে মাটি ধুয়ে পালাচ্ছে না, থেকে যাচ্ছে, ঠিক আছে, জল তো লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে, কিন্তু সেই অর্থে ক্ষয়ছে না। মানে ব্রাফাইট এক্স্যাক্টলি এই যে কাজটা করে, ব্রাফাইটা এক্স্যাক্টলি এই কাজটা করে, হঠাৎ করে আমার মনে পড়ে গেল সেই জন্য আমি বললাম ব্রাফাইট এক্স্যাক্টলি এই কাজটা করে, যে মাটিকে ধরে রাখে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ একটা। আর হ্যাঁ, আর যেটা বলছিলাম প্ল্যান সাকসেশনের ক্ষেত্রে এরা সেকেন্ড পায়োনিয়ার গ্রুপ, আগেই বলেছি, তো সেটাও এখানে বলা রয়েছে। আর সেই অর্থে আমাকে লাইকেনকে মনে রাখতে হচ্ছে ফার্স্ট পায়োনিয়ার গ্রুপে। আর লাস্ট পয়েন্টে সেটাই দেওয়া রয়েছে এতক্ষণ ধরে বকছিলাম, যেটা যে এরা সয়েল ইরোশনকে আটকাতে পারে। এছাড়াও ব্রাফাইটার প্রচুর গুরুত্ব আছে, শুধুমাত্র লিভিং মেটেরিয়ালকে ট্রান্সপোর্ট করার জন্য নয়, নন লিভিং কোনো, ধরো গ্লাস, কাঁচ, কাঁচের কোনো জিনিসকে ট্রান্সপোর্ট করা হবে, বা এই ধরনের কোনো জিনিস প্যাকেটিং করা হবে। দেখবে মাঝখানে থার্মোকল বন্ধ হয়ে গেছিল, মানে বন্ধ তো এখনো আছে কিন্তু ওই বন্ধই হয়, নামেই বন্ধ হয়, আবার আমরা চালু করি, প্লাস্টিকও বন্ধ হয় আমরা আবার চালু করি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কারণ সরকারের টার্গেট থাকে জনগণ, ফ্যাক্টরি না। আর সেই জন্য তো কোনোদিনই বন্ধ হবে না, যেমন রেড লাইট এরিয়া গুলো কোনোদিনই বন্ধ হবে না, কারণ টার্গেট হলো যারা যায় তাদের, হ্যাঁ, যারা দোকানগুলো বসে আছে তাদের টার্গেট নেই। তো সুতরাং এরকমই চলবে না, আর সরকারও চাই এগুলো চলুক, কারণ এগুলো না চললে অসুবিধা আছে। যাই হোক, তো বিষয় হলো এরকমের যে সেই জায়গায় এই যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস যেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গায় প্যাকেট করার ক্ষেত্রে মানে থার্মোকলের একটা অল্টারনেটিভ বলতে পারো ব্যবহার করা হয় শুকিয়ে যাওয়ার পর, এগুলো শুকিয়ে নেওয়ার পর ভালো প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা রয়েছে, প্রচুর ওষুধ তৈরি হয় গ্রাফাইট থেকে, প্রচুর গ্রুপ রয়েছে যাদের থেকে মেডিসিন তৈরি হয়, এবং প্রত্যেকটা গ্রুপই আছে মানে প্ল্যান্ট গ্রুপের প্রত্যেকটা গ্রুপই প্রচুর প্রচুর প্ল্যান্ট রয়েছে যারা প্রচুর পরিমাণে মেডিসিন তৈরি করে, ঠিক আছে। তো সুতরাং এই জায়গায় এদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এই মোটামুটি গ্রাফাইটা, গ্রাফাইটা দুটো ভাগ রয়েছে। হ্যাঁ, মানে ওই আর কি, মানে হেপাটোকপসিটা অ্যানথেরোটপসিটাকে এখানে আলাদা করে দেয়নি, ডাইরেক্টলি লিভার ওয়ার্ডস এর পর মশলে দিয়েছে, অ্যানথেরোটপসিটাকে বাদ দিয়েছে, ঠিক আছে। যাই হোক, আমরা সেটা বলেই দিই তাহলে একবারে। আচ্ছা, লিভার ওয়ার্ডস এর ক্ষেত্রে দুটো বেসিক ডিফারেন্স গুলো আমরা একটু বলে দিই। হ্যাঁ, সেটা হলো দেখো, লিভার ওয়ার্ডস হলো যারা, কেন এদের এরকম নাম, এরা হার্ট শেপে হয় আর কি, মানে তুমি যদি তুমি যদি রিক্সিয়াকে দেখো তাহলে রিক্সিয়ার স্ট্রাকচার হলো এই হলো রিক্সিয়া। হ্যাঁ, হার্ট জায়গায় হার্ট ওয়ার্ডস দিতে পারতো, লিভার কেন, অবশ্যই। দেখো ব্যাপারটা হলো এদের এই এরকম একটা মিড রিব থাকে, এর একটা মিড রিব থাকে, আর এখান থেকে রাইচয়েড থাকে, বাস, রিক্সিয়া, এটা হলো রিক্সিয়া। তাহলে সেই অর্থে মানে খুব একটা মানে রুট লাইক যদিও আমি বুঝি যেটা নয় রাইজয়েড হলো, কিন্তু স্টেম লাইক লিফ লাইফের কেস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর ওটা তো বলছি যে অ্যালগি থেকে আসা, থ্যালোফাইটা থেকে আসা একটা উদ্ভিদ, যাদের ক্ষেত্রে থ্যালাস বডি একটা বেশ ভালো ইন্ডিকেশন দিচ্ছে যে আমরা অ্যালগি থেকে এসেছি।
বুঝা গেল? লিভারওয়ার্ড সেই অর্থে এদের গ্রুপে যে সমস্ত মেম্বাররা রয়েছে তারা একটু পুরনো টাইপের, আর মসে যারা রয়েছে তারা অ্যাডভান্স টাইপের। আর সেই মস যাদের থেকে আবার টেরিডোফাইটে আসছে তাদের প্রিমিটিভ গ্রুপটা আসবে, এরকম করে তো এসছে একটার পর একটা। তো এখানে দু চারটে জিনিস বলার মতো রয়েছে, আর বিশেষ কিছু বলার নাই। একটা হলো গেমা কাপ বা গেমি, যেটা তোমরা ওই রিপ্রোডাকশন ইন অর্গানিজমে অ্যাকচুয়ালি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ হিসাবে পড়া হয়, ভেজিটেটিভ প্রোপাগেশনের টাইপ হিসাবে পড়া হয়। গেমা কাপ মানে এই মিডরিবের পাশাপাশি এরকম ছোট ছোট কাপ লাইক স্ট্রাকচার তৈরি হয়, যেগুলো এখান থেকে যদি খুলে যায় তাহলে এরকমের আর একটা রিক্সাকে এরা গ্রো করাতে পারে। আর সেই জন্য গেমা কাপ ইম্পর্টেন্ট, রিপ্রোডাকশনের অ্যাঙ্গেলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা রয়েছে। আর আর দেখো তেমন কিছুই নাই। সেক্সুয়াল রিপ্রোডাকশনে ওই ফুডসিটা ক্যাপসুলের কথা আবার বলা আছে, আর প্যাটার্নটা ঠিক এরকম না, কিন্তু মানে ওভারঅল বিষয়টা এটা তোমাকে এত খুঁটিয়ে দেখার দরকার নাই, কারণ তুমি একটার ক্ষেত্রে ফুডসিটা ক্যাপসুলের যে ব্যাপার বুঝলে ওই মাথায় রাখলেই তোমার কাজ চলে যাবে, মানে নিট এগ্রিকালচারের কাজ তোমার চলে যাবে। সুতরাং সেই জন্য এটা এইভাবে দেখার প্রয়োজন থাকবে না। ওকে, মসের ক্ষেত্রে দুটো কথা রয়েছে এখানে। একটা হলো প্রোটোনিমা স্টেজ, আর একটা হলো লিফি স্টেজ। ফার্স্ট স্টেজ হুইচ ডেভেলপস ডাইরেক্টলি ফ্রম স্পোর, ইট ইজ দ্য ক্রিপিং গ্রিন ব্রাঞ্চড অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস স্টেজ। মানে এই যে স্পোর থেকে এই বডিটা ডাইরেক্টলি দিতে পারে না। এই স্পোর থেকে প্রথমে ওই মানে বিরুৎ উদ্ভিদ যেমন হয় না, মানে লতানে যারা, সেই রকমের লিফি টাইপের একটা ক্রিপিং একটা স্ট্রাকচার প্রথমে দেয়। যেমন এটা আমরা প্রথমে আঁকার চেষ্টা করছি, মানে আঁকার দিকে ভাবছিলাম আঁকবো, তারপরে আর আঁকিনি, মুছে দিলাম দিয়ে আবার, মানে গোল গোল করে সুনের মতো দিয়ে আবার মুছে দিলাম, দেখবে। হ্যাঁ, মানে এই যে স্ট্রাকচারটা, এই জিনিসটা প্রথম দিকে দেয়। ওকে, তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি এই বডিটা গ্রো করে। আর সেই জন্য এখানে প্রোটোনিমা স্টেজ আর লিফি স্টেজ দুটো জিনিস দিয়েছে। এটা হলো অ্যাকচুয়ালি প্রোটোনিমা স্টেজ, আর এই যে জিনিসটা দিয়েছে এটা এখান থেকে এটা এটা হলো লিফি স্টেজ। আর সেই জন্য একে দুভাগে ভাগ করেছে। তাহলে প্রথম দিকে স্পোরটা ডেভেলপ ডিভাইড করে করে প্রোটোনিমাল স্টেজ আছে, আর তারপরে সেখান থেকে সেকেন্ড স্টেজ হুইচ ডেভেলপস ফ্রম দ্য সেকেন্ডারি প্রোটোনিমা অ্যাজ এ ল্যাটারাল বার্ড। দেখো এরকম ল্যাটারাল বার্ড হিসাবে এটা উঠে আসছে, দিয়ে তারপর থেকে এই গোটা স্ট্রাকচারটা তৈরি করছে, আর জানিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম এখানে। এই হলো ব্রাফাইটা, মানে আলাদা করে সেই ভাগ হিসাবে বিশাল কিছু পড়ার নাই। আবারও সাইডে আছি, মানে সাইডে লিখছি টেরিডোফাইটা, যাদেরকে বলা হয় ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস। টেরিডোফাইটার অল্টারনেটিভ নেম আর কি, ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। প্রথম অপুষ্পক উদ্ভিদ যাদের কাছে ভাস্কিউলার বান্ডিল আসছে, জাইলেম ফ্লেম আসছে, আর সেই জন্য এদেরকে ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস বলা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত মানে অ্যালগি ফাঙ্গাইকে তো ছেড়ে দিলাম, ব্রাফাইটা পর্যন্ত এসে আমরা জাইলেম বা ফ্লেমের নাম করিনি। এখানে প্রথম যাদের কাছে এসে জাইলেম ফ্লেমের নাম আসবে, কারণ এরা হলো ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। এরা হলো ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট, এটা ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। মানে সেই অর্থে ব্রাফাইটা কিন্তু অতটা স্থলভাগ দখল করতে পারেনি। আবার তুমি পাহাড়ে খুঁজতে যেও না, তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেই অর্থে ল্যান্ড হ্যাবিটেট দেখানোর তো কিছু ক্রাইটেরিয়া আছে না, আর সেই ক্রাইটেরিয়াটা এরা শো করছে। ঠিক তুমি যদি প্ল্যান্ট গ্রুপে মেলাতে যাও তাহলে এবার রেপটাইলস আসছে, তুমি যদি এদের সঙ্গে মেলাও তাহলে টেরিডোফাইটা যখন রাজ করছে পৃথিবীতে তখন রেপটাইলসটা রাজ করছে। ডাইনোসরস তুমি যদি জুরাসিক পার্কের সিনেমা দেখো তাহলে তার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত গাছ আছে তারা কিন্তু বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ বা আম গাছ না, কলা গাছ, তারা সব টেরিডোফাইটা। এবার তুমি ভেবে দেখো কত বড় বড় গাছ। টেরিডোফাইটা সেই আমলে সেরকমই ছিল। আজকে টেরিডোফাইটার যা হাল সেটা ফার্ন হিসাবে স্থান পেয়েছে মোটামুটি। সেই বড় টেরিডোফাইটার আর কেউ নাই, কারণ তারা সব এক্সটিংক্ট করে গেছে, তারা সব ফসিল আজকের দিনে। এবং যে কয়লার কথা বলছিলাম তার মেজরিটি যারা দখল করেছে জায়গা তারা এরা টেরিডোফাইটা। যে অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, এই তিনটে ধরনের কয়লা আমরা পাই না, তাদের সব সোর্স হলো টেরিডোফাইটা। সেই আমলের টেরিডোফাইটা তুমি যদি ফার্ন দিয়ে ভাবো না
তা তুমি পাত্তাই করতে পারবে না। ফার্ন তো এরকম বুসি স্ট্রাকচার, কেমন ঘাসের মতো বেরিয়েছে, ওরা আবার চাপা পড়ে ওই রকম উন্নত মানের কয়লা হতে পারে? না, হতে পারে না তো। কারণ যারা চাপা পড়েছিল তারা আজকে নাই তো। আর সেই জন্যই আমাদের ভাবতে একটু অসুবিধা আছে। না না, অ্যাকচুয়ালি ভুল ভাবতে একটু ভুল হচ্ছে। বলছি এই যে ইভলিউশন, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, অ্যালগি একটা টাইম রাজ করেছে, ব্রায়োফাইটা একটা টাইম রাজ করেছে, টেট্রোফাইটা একটা টাইম রাজ করেছে, জিমনোস্পার্ম তারপরে করেছে, এখন অ্যাঞ্জিওস্পার্ম করছে। কেউ কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়নি, মানে গোটা গোটা গ্রুপ বিদায় নিয়েছে এমন না। তার মধ্যে থেকে কেউ একটা গ্রুপ, কোন একটা গ্রুপ, ওই ডারউইনের কথা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, নিউ ভ্যারিয়েশন, মানে নতুন ভ্যারিয়েশন আনা, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তারপর নিউ স্পিসিস, অ্যারাইজ অফ নিউ স্পিসিস, এই যে কথাগুলো, এই কথাগুলো তো সব ক্ষেত্রে প্রযোজ্য। মানে অ্যালগির মধ্যেও যারা লড়াই শুরু করেছিল, যারা ভেবেছিল না এখানে থাকা যায় না এরকম ভাবে, তারা তার পরবর্তীকালে ব্রায়োফাইটার মধ্যে যারা আমার ভাবতে শুরু করেছিল না এইভাবে থাকা যায় না, তারা তার পরবর্তীকালে টেট্রোফাইটা। ঠিক এমন ভাবেই অ্যাঞ্জিওস্পার্ম, কে বললো শেষ হয়েছে? এরপরেও কেউ আছে, ইভলিউশন তো থেমে যায়নি। তাহলে আমরা এখানে মানুষও থেমে যায়নি, কারণ আমাদের পরেও আসছে হোমো ফিউচারালিস। যাই হোক, তো বিষয় হলো ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট, আর ওরা হলো ফার্স্ট ল্যান্ড অ্যানিমালস, রেপটাইলস। ঠিক আছে, এই দুটো জায়গায় ভাবতে হবে। তারপরে রেপটাইলস এর যা যা ক্যারেক্টার, রেপটাইলস এর যা যা ফিচার, যা যা ক্যারেক্টার, ঠিক দেখো মরুভূমির ক্যারেক্টার। আমাদের এখানে টিটি নিয়ে তুমি মাথা খারাপ করতে হবে না, তোমাকে মরুভূমির ক্যারেক্টারের সঙ্গে রেপটাইলস এর ক্যারেক্টার তুমি মেলে, পুরোপুরি ভাবে মেলে, বোঝা গেল? তার টেট্রোফাইটের সঙ্গে মিলতে হবে। এই হলো বিষয় আর কি। মানে এখান থেকে স্কেল লিপ শুরু হয়ে যাবে, যা মানে ওই ট্রান্সপিরেশন আটকানোর জন্য এরা ব্যবহার করে। কারণ বাষ্পমোচনের কেস এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, আর সেটাকে আটকানোর জন্য স্কেল লিফও শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সময় নষ্ট না করে ফার্নকে আমরা এঁকে ফেলি। আবার বলছি, ফসিলকে নিয়ে আমরা আলোচনা করছি না তো, আমরা সব লিভিং প্ল্যান্টকে নিয়ে আলোচনা করছি। সেই জন্য সেই বড় বড় মাপের সেই সমস্ত প্ল্যান্ট আমরা আঁকতে পারবো না, মানে এঁকে কোনো লাভ হবে না। আজকের দিনে যারা আছে তাদের নিয়ে আলোচনা আমাদের এখন। হ্যাঁ, ফসিলের জন্য আলাদা ক্লাসিফিকেশন আছে, মানে আমরা অ্যাকচুয়ালি লিভিং প্ল্যান্টস এর ক্লাসিফিকেশন করছি, মানে ক্লাসিফিকেশন অফ লিভিং প্ল্যান্ট, এটা চলছে। আর ফসিলে গাদা গাদা আছে, ফসিলেরও বিশাল বিশাল ট্যাক্সোনমি আছে, আর সেগুলো পেলিও বটানিতে পড়ানো হয়, পেলিও বটানিতে পড়ানো হয়, আলাদা একটা সাবজেক্ট। হ্যাঁ, বায়োলজি আলাদা একটা সাবজেক্ট, পেলিও বটানি। ঠিক আছে, 308। হ্যাঁ, ইউনিভার্সিটি মানে জাস্ট এর পড়ার লেভেলেই আছে, মানে বটানি। ঠিক আছে, দেখো টেরিডোফাইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, একদম রাফলি আঁকছি আমরা। হ্যাঁ, সবুজ রঙে আঁকলে ভালো হতো, ভুলে গেল। এখানেও কিন্তু রাইজয়েডের নাম চেঞ্জ হয়নি, দুঃখের বিষয়। বাকিগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রাইজয়েডের নাম চেঞ্জ হয়নি। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারটাকে আমরা আজও রাইজয়েডই বলবো। কিন্তু লিফ দু রকমের হয়েছে, একটা হলো স্কেল লিফ, আগের মতো করবো না কিন্তু, স্কেল লিফ যা গোটা তার বডি সারফেস জুড়ে আছে, স্কেল লিফ, আমরা বেশি দূরে এগোবো না। কিন্তু এর সঙ্গেই রয়েছে ফোলিয়েজ লিফ। ঠিক আছে, এর সঙ্গে রয়েছে ফোলিয়েজ লিফ, যেটা ধরো এই আর কি রাফলি আঁকছি। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি দেখো টেরিডোফাইটার প্রচুর ভ্যারিয়েশন আছে, টেরিডোফাইটার লিফেরও প্রচুর ভ্যারিয়েশন আছে। আমরা বোকেতে ফুলের তোড়ায় যে সমস্ত গাছগুলো ব্যবহার করি, তার মেজর মেজর পোর্শনে সবুজ রঙের গাছগুলো সব টেরিডোফাইটা। ঠিক আছে, আবার সেই অর্থে ধরো শুষ্নির শাক, সেই টেরিডোফাইটা। আবার ফার্ন দেখছি, তার টেরিডোফাইটা। তুমি ভ্যারিয়েশনটা বুঝতে পারছো যে ব্যাপক ভ্যারিয়েশন আছে, তো সেই জায়গাতে তুমি মেলাতে পারবে না সব ছবি। হ্যাঁ, তো মোটামুটি আমরা ফার্নকে নিয়ে আলোচনা করছি, যারা টেরিডোফাইটার হাইয়েস্ট গ্রুপ, হাইয়েস্ট ইভলভ গ্রুপ। যাই হোক, তাহলে এটাকে আমরা বলছি সেই অর্থে কিন্তু ফোলিয়েজ লিফ। হ্যাঁ, ফোলিয়েজ লিফ, আমরা ডাইরেক্টলি লিফ বলতে পারছি। আর এখানে আছে স্কেল লিফ, স্কেল লিফ, বোঝা গেল কি বলছি? আর এটা হলো স্টেম, একদমই স্টেম, স্টেমের মতো না, স্টেম। তাহলে এখানে রুটের মতো কথাটা ব্যবহার করতে হচ্ছে, কিন্তু স্টেম লিফ পুরোপুরি ভাবেই আছে।
এটা হলো এদের স্পোরোফাইটিক বডি, স্পোরোফাইটিক বডি, যেটা ডিপ্লয়েড, ডিপ্লয়েড স্পোরোফাইটিক বডি এদের ক্ষেত্রে ডমিনেন্ট ফেজে রয়েছে। ঠিক আছে, এবার এই পাতাগুলো সব কে আঁকবে, সব এসব আঁকবে বসে বসে। তো এখানে পাতাগুলোর যদি দেখি, পাতাগুলোর যদি উল্টো দিকটা আমরা দেখি না, তাহলে আমরা দেখতে পাবো এইরকম করে গোল 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 স্ট্রাকচার রয়েছে পাতাগুলোর উল্টো দিকে। তবে মিড রিবের পাশেই থাকতে হবে এমন কোনো মানে নাই, বিভিন্ন ভ্যারিয়েশন আছে। সোজা দিকে দেখতে পাবে না, এতদিন ফান্ড দেখেছো, সোজা দিকে দেখতে পাওনি, কারণ দেখার সোজা দিকে ঝড়ে যা মানে ঝড় হওয়ার পর পাতাগুলো উল্টে গেছে তখন দেখেছি। আচ্ছা, গোটা গায়েও থাকতে পারে, ইভেন শুধু কিনারায় থাকতে পারে, বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে, সেই নিয়েও আমাদের মাথা খারাপ করার কিছু নেই। এগুলোকে বলা হয় সোরাস, এগুলোকে বলা হয় সোরাস। এর মধ্যে আছে স্পোর মাদার সেল, স্পোর মাদার সেল। তাহলে স্পোর মাদার সেল, স্পোর মাদার সেল যেখান থেকে ডেভেলপ করছে স্পোর। তার মানে এখানে হয়েছে রিডাকশন ডিভিশন, কারণ এর আগে পর্যন্ত ছিল টুয়েন, সোরাস টুয়েন, যেখান থেকে স্পোর ডেভেলপ করলো। এরপর একটু মন দিয়ে দেখবে, দেখো এই স্পোর থেকে ডেভেলপ করবে গ্যামেটোফাইটিক বডি, নো ডাউট। আর গ্যামেটোফাইটিক বডি মানে এই মোটামুটি গ্যামেটোফাইটিক বডি, এদের ইন্ডিপেন্ডেন্ট গ্যামেটোফাইটিক বডি, যার স্পোরোফাইটিকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে গ্যামেটোফাইটিক বডি কিন্তু স্বাধীন। তাহলে গ্যামেটোফাইটিক বডি, বিশালের ভাই নয় কিন্তু, হ্যাঁ, গ্যামেটোফাইটিক বডি ইন্ডিপেন্ডেন্ট, এবং এখানে রাইজয়েডের কেস থাকবে, হ্যাঁ, কারণ এ তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে পুরো সেল দিয়ে ভরতে হবে, তুমি মনে মনে ভরবে, আমি দু চারটে দেখিয়ে দিচ্ছি, পুরো সেল দিয়ে ভরে দাও মনে মনে। আর এখানে দুটো সেক্স অর্গানকে ডেভেলপ করাবো, অ্যানথ্রেডিয়াম অ্যান্ড আর্চিগোনিয়া, অ্যানথ্রেডিয়াম আর্চিগোনিয়া, ঠিক আছে। তাহলে এটা মেল সেক্স অর্গান, ওই আগের গ্রুপে যেমন নাম ছিল অ্যানথ্রেডিয়াম, অ্যানথ্রেডিয়াম মেল, আর এখানে আর্চিগোনিয়া। তাহলে এটা ফিমেল, মানে এখানে এগ প্রডিউস হচ্ছে, আর এখানে এইবার ঝামেলা লাগবে, বলো স্যার আবার তো ফ্লাজেল এঁকে দিচ্ছেন, তাহলে এও তো জল লাগবে, তাহলে একে আমি অ্যাম্ফিবিয়ান্স বলবো এবার আবার? না, আর বলা যাবে না। তার কারণ হ্যাঁ, এখানেও রিপ্রোডাকশনে জল লাগে, তাই বলে বলা যাবে না কেন? তার কারণ হলো এর বাকি যে সমস্ত ফিচার্স, তা পুরোপুরি ল্যান্ড হ্যাবিটেট। একটা জায়গাতে ল্যান্ড হ্যাবিটেট হতে গেলে তার কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি আছে, যেগুলো এরা সব ফলো করে। আর সেই অর্থে শুধু জল লাগে বলে রিপ্রোডাকশনের সময় তুমি বলতে পারবে না যে এরা অ্যাম্ফিবিয়ান। ব্রায়োফাইটার দেখো নেচারটাই ছিল জলের কাছাকাছি থাকা, তার সঙ্গে রিপ্রোডাকশনে মাস্ট জল লাগবেই লাগবে। এখানে বুড়ো ব্যাপারটা, সে তো অ্যাঞ্জিওস্পার্মেও কারি লাগে, তাই বলে তুমি কি অ্যাঞ্জিওস্পার্মকেও কি তুমি ব্রায়োফাইটার দলে ফেলে দেবে নাকি? এমন তো হবে না, না। তো সেই জন্য তুমি বাকি ফিচারও দেখতে হবে, একটা ফিচার দেখলে হবে না, বোঝা গেল? হুম, হ্যাঁ। এবার এই স্পোরের ওপর অ্যাকচুয়ালি ইকুয়াল ডিভিশন হয়েছে, তারপরে এই গোটা বডি গ্যামেটোফাইটিক বডি ম্যাক্রোস্কোপিক, দেখা চোখ লাগবে, চোখ থাকলেই হবে না। মানে ম্যাক্রোস্কোপিক বলি তুমি দেখতে পাবে এমন নয়, কারণ মাটির মধ্যে মিশে থাকবে, সেই দেখার মতো চোখটা তোমাকে থাকতে হবে, তারপর তুমি দেখতে পাবে, খুঁজে পাবে। মানে বলতে যাচ্ছি, এই স্পোর ঝরে পড়লো, তাহলে সোরাস প্রথম দিকে সবুজ থাকবে, তারপর যত দিন যাবে আস্তে আস্তে ব্রাউন টু ব্ল্যাক হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে স্পোর ঝরে যাবে, মানে যখনই অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন হতে থাকবে না, স্পোর এখান থেকে ঝরে যাবে। এই স্পোর ঝরে গেল, গাছ মরে গেল, এই গল্প শেষ হয়ে গেল। এই স্পোর যেমন এখানে ওখানে ফাঁকে ফুঁকে সব রয়ে গেল। পরের বছর জল এসছে, প্রথম প্রথম যখন জল পাচ্ছে, স্পোর তখন গ্যামেটোফাইটিক বডি হিসাবে কনভার্ট হয়ে যাচ্ছে।
এবং সেই টাইমে এরা কিন্তু সেক্স অর্গান ফর্ম করিয়ে তার গ্যামেট প্রডিউস করিয়ে সেই গ্যামেটকে এখানে নিয়ে এসে ফিউজ করিয়ে জাইগোট পর্যন্ত হয়ে গেল। জাইগোট পর্যন্ত হয়ে গেল, একটু মন দিয়ে শুনবে এখানটা, জাইগোট পর্যন্ত হয়ে গেল। এরপরও কিন্তু এরা এই জাইগোট অবস্থায় থেকে এমব্রায়ো ডেভেলপ করায়, দিয়ে কিছুদিন যাবত এই গ্যামেটোফাইটিক বডির মধ্যে এরা বসে থাকে আরো জলের জন্য। আর এইখানে একটা সিড হ্যাবিটেড নেচার আসছে, যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ টেরিডোফাইটার পরই আসছে সিডেড প্ল্যান্ট, সে নেকেড হোক বা এমবেডেড হোক, কিন্তু সিডেড প্ল্যান্ট আসছে। এরা একটা ওই অ্যানসেস্টার হিসাবে শো করাচ্ছে যে এর পরে কিন্তু আমরা সিড হ্যাবিটেট আনতে চলেছি। কারণ একটা সিডের মধ্যে যেমন এমব্রায়ো লুকানো থাকে, তেমন একটা গ্যামেটোফাইটিক বডি আর তার মধ্যে জাস্ট একদম এমব্রায়োটা বেশ কিছুদিন ধরে লুকিয়ে রাখা, যেটা একটা সিড হ্যাবিটেটের নেচার শো করাতে শুরু করছে। এবং টেরিডোফাইটার ক্ষেত্রে যে গ্রুপকে নিয়ে আমরা আলোচনা করছি টেরিডোফাইটার দিকে, হ্যাঁ ডরমেন্সি তো এখানে রয়েছে, কারণ প্রথম দিন থেকে তো ডেভেলপ করছে না, সিড তো নয় না, সিড তো নয় এ আমি বলছি গ্যামেটোফাইটিক বডির মধ্যে এমব্রায়োকে রেখে দিয়েছে এবং আরো কিছু সময় অপেক্ষা করছে। কারণ গ্যামেটোফাইটিক বডি নিজে ডিপেন্ডেন্ট, সুতরাং ফুডের জন্য কাউরির উপর নির্ভর করতে হচ্ছে না যে আজই না জন্মালে আজই না গ্রো করালে মরে যাব, এমন তো নয়। সুতরাং টাইম পাচ্ছে, সেই টাইমে এমব্রায়োকে আরো ম্যাচিওর করছে, আরো জলের জন্য অপেক্ষা করছে। এটা প্রথমবারের জলে হয়েছে, প্রথমবার দ্বিতীয়বারের জলে হয়েছে, গ্রীষ্মকালে দুবার জল হলো, দিয়ে ঠাঠা রোদ জ্বলছে, কোনো দেখা নাই। এরপর পুরোপুরি ভাবে জল এলো, তখন এরপর একে নষ্ট করে দিয়ে এমব্রায়োটা ডেভেলপ করতে শুরু করলো। বোঝা গেল? এবার এমব্রায়ো যখনই মানে জাইগোট থেকে সেই অর্থে এমব্রায়ো ওর মধ্যেই, আর সেই এমব্রায়ো অ্যাকচুয়ালি গ্যামেটোফাইটিক বডি, কারণ এমব্রায়ো তো এখানে টুয়েনই আছে না, জাইগোট তো টুয়েন ছিল, তাহলে এমব্রায়ো টুয়েন ছিল। আর এমব্রায়ো থেকে এই যে স্পোরোফাইটিক বডি তার টুয়েন, আগে গোটাটা কমপ্লিট করে নিয়ে আগে টুয়েন। এখানে আরো কথা বলার আছে, সেটা হলো যে এটা হলো যদি প্রিমিটিভ টাইপ হয়, তাহলে আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি হোমোস্পোরাস। কারণ টেরিডোফাইটায় দুটো গ্রুপ আছে, হোমোস্পোরাস আর হেটেরোস্পোরাস। হোমোস্পোরাস মানে হলো যারা একই ধরনের স্পোর ডেভেলপ করে, তারা হোমো মানে একই, তারা হোমোস্পোরাস। কিন্তু এখানে এটা হতে পারতো এরকম যে এইখানে স্পোর মাদার সেল থেকে ডিভাইড করে দু রকমের স্পোর হলো, আর তখন আমরা এখানে লিখবো মাইক্রোস্পোর আর এখানে ম্যাক্রোস্পোর, মেগাস্পোর বলবো না, ম্যাক্রোস্পোর। ম্যাক্রোস্পোর, ম্যাক্রোস্পোরটা বড় হয় যে ফিমেল হয়, মাইক্রোস্পোর সবসময় ছোট যে অ্যাকচুয়ালি মেল। তার মানে তখন মাইক্রোস্পোর থেকে মেল বডি, ম্যাক্রোস্পোর থেকে ফিমেল বডি ডেভেলপ করবে, এখানটাই শোনা রয়েছে। তার মানে এই গ্যামেটোফাইটিক বডিটাকে আমরা আলাদা করে দিলাম, ওই এই গ্যামেটোফাইটিক বডিটাকে আমরা আলাদা করে দিলাম, হলো একই ছবিতে দুটো কাজই হয়ে গেল। কারণ যখন হোমোস্পোরাস ছিল তখন একই বডিতে হয়েছিল মেল ফিমেল স্ট্রাকচার, এখন দুটো ডিফারেন্ট টাইপের স্পোর তো চলে এসছে, তো ডিফারেন্ট টাইপের বডি হবে। তাহলে মেল স্পোর থেকে মানে মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইটিক বডি ডেভেলপ করবে, ফিমেল স্পোর থেকে মেগাস্পোর থেকে মেগা গ্যামেটোফাইটিক ডেভেলপ করবে, যার মানে দুটো সেক্স অর্গান আলাদা বডিতে হবে, বাকি সব একই। তার মানে এখানে অ্যাডভান্স টাইপে চলে এলো হেটারোস্পোরাস, ওটা প্রিমিটিভ টাইপ, এটা অ্যাডভান্স টাইপ, বাকি তো একই আছে। এখান থেকে ওখানে যাচ্ছিল সেম বডিতে যাচ্ছিল, এখানে ডিফারেন্ট বডিতে গেল, এটুকু তো পার্থক্য, বাকি তো একই আছে। এখানে এমব্রায়ো ডেভেলপ করবে সেই ফিমেল বডিতে, বাকি এরপরে বলো যদি কোনো প্রবলেম থাকে। হ্যাঁ এমব্রায়ো, এমব্রায়ো জাইগোট না, এমব্রায়ো, এমব্রায়ো অবস্থায় থেকে যাচ্ছে। যেমন একটা বীজের মধ্যে এমব্রায়ো থাকে, জাইগোট থাকে না, জাইগোটে ডেভেলপমেন্ট হয়ে যায় দিয়ে এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়ো হিসেবে থাকে। এখানেও তাই, গ্যামেটোফাইটিক বডির মধ্যে এমব্রায়ো ফর্ম করছে, সেই এমব্রায়োটা থাকছে। ওকে, আর বলো। এই টেরিডোফাইটে তুমি লাইফ সাইকেল প্যাটার্ন দেখো, জনুক্রম মনে আছে মাধ্যমিক লেভেলে পড়েছিল জনুক্রম, আর সেখানে বারবার ফার্নের জনুক্রম পড়ানো হয়েছে। এখন প্রশ্ন হলো কেন? দেখো মাধ্যমিক লেভেলের স্টুডেন্টকে যদি স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক বডি একে অপরের উপর ডিপেন্ডেন্ট অবস্থায় রয়েছে এটা বোঝাতে হয়, কাল ঘাম ছুটে যাবে। ওখানেও সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস আছে,
তাহলে বললেই বোঝাতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ওদেরকে যদি বলা হয় যে ওখানে গ্যামেটোফাইটিক বডি ডিপেন্ডস আপন স্পোরোফাইটিক বডি, এটা বোঝাতে গেলে ভীষণ কষ্ট হবে। আর সেই জন্য সুন্দর করে দেখো যেখানে দুটো আছে আলাদা আলাদা করে, যেখানে জনুক্রম সুস্পষ্ট, মানে এখানে জনুক্রম সবচেয়ে বেশি স্পষ্ট, কারণ এখানে বোঝা যাচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড স্টেজ আলাদা, দুটো আলাদা বডি, কেউ কারোর উপর ডিপেন্ড করে নাই। আর সেই জন্য এটা মাধ্যমিক লেভেলে দেওয়া হয়, যাতে ছেলেরা ইজিলি বুঝতে পারে এই অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রমের বিষয়টা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে টেরিডোফাইটাটা আমরা ঝট করে একবার দেখে নিই। এখানেও দুটো গ্রুপকে দেওয়া আছে, হর্সটেলস এন্ড ফার্নস। আর সেই স্পোরোফাইটিক বডি, ট্রু রুটস, স্টেম এন্ড লিভস। আচ্ছা, ভাস্কুলার টিস্যু আছে, ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু, যার জন্য এখানে ভাস্কুলার ক্রিপ্টোগামস নাম দিয়েছি আমরা। কেন? তার কারণ দেখো ল্যান্ড হ্যাবিটেট গ্রো করেছে। এবার তো জলের পরিবহনের জন্য তো জাইলেম লাগবেই না, এবং খাবারের পরিবহনের জন্য ফ্লোয়েম লাগবে। ব্রাওফাইটা পর্যন্ত ছিল এইটুকু। বোর্ডে আমি যত বড়ই ছবি আঁকি না কেন, সেই তো ছবির দশাই, মানে অ্যাকচুয়ালি বোঝা গেল। হাতিকে যদি আমি বোর্ডে আঁকি, তোমাকে তো হাতির লেভেল বোঝাতে পারবো না আমি, তোমাকে সেটা মাথায় কনসেপ্ট থাকতে হবে যে ব্রাভাইটা আমি যত বড়ই দেখাইছি না কেন বোর্ডে, ব্রাভাইটা তো সাইজে এইরকম লেভেলে, স্পোরোফাইটিক নিয়ে হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু ওর যে মেন বডি গ্যামেটোফাইটিক সেটা এইটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন টেরিডোফাইটা পড়ছি, তখন কিন্তু তার হাইট অনেক বেশি, এবং যারা হারিয়ে গেছে, এক্সটিন্ট করে গেছে, তাদের হাইট তো আরো মারাত্মক লেভেলে ছিল। তার মানে সেই জায়গায় তাদের মাটির তলা থেকে জল তুলে পুরো ওপর পর্যন্ত নিয়ে যাওয়াতে ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু লেগেছিল। বান্ডিল সিথ না, এগুলো তো অ্যাডভান্স ক্যারেক্টার এসছে। এখানে প্রিমিটিভ টাইপের ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার সব নাই এদের। ঠিক আছে, সেটা আমরা আরো পড়বো, অ্যানাটমি বোর্ড থেকে বুঝতে পারবো। অ্যানাটমি বোর্ড থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন গ্রুপে অ্যাবসেন্ট আছে, কোন গ্রুপে প্রেজেন্ট আছে। খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ওগুলো। ভেসেল থাকা না থাকা, এটা একটা ল্যান্ড হ্যাবিটেটের বৈশিষ্ট্য। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ল্যান্ড অ্যানাটমিতে। ঠিক আছে, কেন নয়। হলো, তাহলে ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস বলা হচ্ছে পুরোপুরি দেখো ভাস্কুলার বান্ডিল আছে। তুমি এখানে সে গ্যামেটের সময় জল লাগবে যেতে, তুমি ওই বলে তুমি বলতে মানে অ্যাম্ফিবিয়ান্স বলতে পারো না, আর যখন এরা জাইলেম তৈরি করে ফেলেছে, তাই না? তো সুতরাং বলার অপেক্ষা রাখে না। এবার টেরিডোফাইটার ক্ষেত্রে ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। আচ্ছা, টেরিডোফাইটার ক্ষেত্রে ইকোনমিক ইম্পর্টেন্স বলতে কি হলো, এক পিস প্রচুর আছে, বলে দিচ্ছি আমি। সেটা হলো ফুড ফডার, সব গ্রুপই আছে। এখানে মার্সেলিয়া রয়েছে, মার্সেলিয়া মানে শুষ্নির শাক, যেখান থেকে মার্সেলিন প্রডিউস হয়, আর যা খুব ভালো ঘুমের ওষুধ। তার মানে ঘুমের ওষুধে যে কন্টেন্ট থাকে তার মধ্যে মার্সেলিয়া অন্যতম। তুমি এক খাবার শুষ্নির শাক খেয়ে আরামসে দুপুরবেলা ঘুমটা দিতে পারো, কারণ ওখানে প্রচুর পরিমাণে মার্সেলিন আছে, যারা অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাকচুয়ালি রেস্টে নিয়ে যায়, তার মানে ঘুম আসে। হ্যাঁ, আর ঘুমের ওষুধ তৈরি হয় প্রচুর ওখান থেকে। ওকে, আর ট্রেড কয়লার একটা ব্যাপার স্যাপার রয়েছে, পেট্রোলিয়ামের ব্যাপার স্যাপার রয়েছে, কারণ মেজর অর্থে ফুয়েল সেটা ওই কয়লাই বলো আর পেট্রোলিয়ামই বলো, তা সব টেরিডোফাইটা থেকে এসছে, সেখানে ইম্পর্টেন্স রয়েছে। মার্সেলিয়া ছাড়াও আরো অনেক গ্রুপ রয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে মেডিসিনাল ভ্যালু মানে রয়েছে আর কি, বিভিন্ন গ্রুপের ওষুধ তৈরি হয়। আচ্ছা, এখান থেকে প্রচুর পরিমাণে স্পোর, দাহ্য স্পোর আছে, মানে যারা খুব ইনফ্লামেবল, যাদেরকে নিয়ে মানে হ্যাঁ মানে সেই অর্থে বিস্ফোরক পদার্থ, তবে হ্যাঁ অর্গানিক আর কি, হ্যাঁ পুরোটা তো তৈরি করা হয়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার এদের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই মোটামুটি রয়েছে এখানে রিপ্রোডাকশনের জায়গায়, মানে ওভারঅল লাইফ সাইকেল প্যাটার্ন দেওয়া আছে এখানে। রিপ্রোডাকশনের জায়গাতে ওভারঅল লাইফ সাইকেল প্যাটার্নটা দেওয়া আছে, যা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আর টেরিডোফাইটার 4টে গ্রুপ রয়েছে, সাইলোপসিডা, লাইকোপসিডা, স্পেনোপসিডা আর টেরোপসিডা। আমরা টেরোপসিডা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, তো এই মোটামুটি টেরিডোফাইটা। এই রিপ্রোডাকশনের গোটা জায়গাটা আমরা এখানে আলোচনা করলাম, এখানে এখানে আলোচনা করে ফেলেছি, দেখবে বাড়ি গিয়ে পড়ে। হ্যাঁ, এবার দেখো কিছু কিছু জায়গা যদি বুঝতে না পারো আমি বলে দিচ্ছি। ধরো ফার্স্ট পয়েন্ট মানে এই রেড ওয়াটার, দে ইনক্লুড হর্সটেল এন্ড ফার্নস, মানে এই যে 4টে গ্রুপ রয়েছে না, এর মধ্যে এই সাইলোপসিডা, এরা অ্যাকচুয়ালি বেশিরভাগ, এদের গ্রুপের বেশিরভাগ ফসিল মেম্বার।
মানে ওই ঘোড়ার লেয়ার যেমন হয় না, বোঝা গেল? ওই রকম দেখতে আর কি। মানে সেই গ্রুপের মেম্বাররা এই প্রথমে যে ক্রিপিং, যেমন আগেরটা গ্রুপে বলছিলাম না, ক্রিপিং টাইপের রয়েছে, হ্যাঁ, তো ওই রকম ছিল আর কি। মানে এদেরও আরো অনেক কিছু বলার থাকে, এখানে উল্লেখ নাই বলে আমরা বলতে পারছি না, বুঝতে পারলে? মানে এই যে বেসমেন্ট যেটা রয়েছে, যেটা দিয়ে মাটির উপরে থাকে, সেই অংশটা। আচ্ছা, এখানে দেখবে প্রথম পয়েন্টে রিপ্রোডাকশনে রয়েছে দ্য স্পোরোফাইটস বিয়ার স্পোরাঞ্জিয়া that are subtended by the leaf-like appendages called sporophyll. In some cases, sporophylls may form distinct compact structures called strobili or cones. আচ্ছা, এই যে স্ট্রোবাইলি আর কোনস, এই দেখো, ইকুইজিটাম, সেলাজেনিলা, ইকুইজিটাম, বিভিন্ন গ্রুপ আছে না। দেখো, ইকুইজিটাম মেম্বারের কাছে এই যে আমরা কোন স্ট্রাকচার পাচ্ছি, কারণ এর জাস্ট পরের গ্রুপে কোন চলে আসবে, মেল কোন আর ফিমেল কোন। জিমনোস্পার্মে ফুল হয় না, জিমনোস্পার্মে সেই অর্থে ফল হয় না, কিন্তু বীজ হয়, ঠিক আছে? সেই অর্থে এই গ্রুপ থেকেই সেই কোন ফরম্যাট দেখাতে শুরু করছে। স্পোরোফিল মানে কি? ফিল মানে পাতা, যে পাতার মধ্যে স্পোর আছে, এই তো স্পোর বিয়ারিং লিফ ইকুয়াল টু স্পোরোফিল। বোঝা গেল? তাহলে স্পোরোফাইটিক বডিতে স্পোর বিয়ারিং লিফকে স্পোরোফিল বলা হয়, এই তো বিষয়, আর কিছু না। এবার এটা, এই স্পোরোফিল ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি টেরিডোফাইটে খুব একটা ভালো যায় না, এটা জিমনোস্পার্মে ভালো যায়। আর সেই জন্য স্পোরোফিল আর কোন, স্ট্রোবাইলি, এই সব কটা কথা জিমনোস্পার্মে আমরা প্রমিনেন্টলি দেখতে পাবো। এখানে তো শুরুয়াত শুধুমাত্র, এখানে দেখাচ্ছে যে লাস্ট গ্রুপ গুলোতে এরকমের কোন ফর্ম করছে। কোন মানে শঙ্কু, আমরা জানি। তাহলে সেই কোন দেখো, উপরে এই ছবিটা দেখো, ইকুইজিটামের শেষ দিকে একটা শঙ্কুর মতো গঠন রয়েছে, এটা অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে স্ট্রোবাইলিয়ার কোনস। এই আর কি, বাকি সব এখানে বলা আছে। হ্যাঁ, জিমনোস্পার্ম লাইফ সাইকেল প্যাটার্ন আছে, পার্ট 2।